হ্যালো বন্ধুরা, আই এম কামিং ব্যাক। আই হ্যাভ কাম ব্যাক আফটার লং টাইম অ্যাকচুয়ালি। তো এখন আমি তোমাদের আবার ক্লাস নেওয়া শুরু করে দেবো। তো ক্লাস নেওয়ার আগে কয়েকটা কথা বলে তোমাদেরকে আমি শুরু করতে চাই, ঠিক আছে? আমারও ভালো লাগছিল না, এতদিন ধরে ক্লাস নিতে পারছিলাম না। হ্যাঁ, তো 9-10 দিন মনে হয়ে গেল যে লাস্ট ক্লাস আমি দিয়েছি। তো কিছু করার নেই, আই ওয়েন্ট টু মেডিকেল, সেখানে হলো, তারপরে পুলিশ ভেরিফিকেশনের জন্য কিছু অ্যাপ্রোচ করতে হলো, তো একটু সময় লাগলো আর কি। সো তোমাদেরও যখন দেখবে, তোমাদেরও যখন হবে, ইট উইল টেক সাম টাইম। এটা অত সহজে হয় না আর কি, সব জিনিসই তো কলকাতায় হয়, তো সেই জন্য ওখানে গিয়ে কাজ করা একটু সমস্যা। এনিওয়ে, তো দেখো, নতুন একটা জিনিস তোমাদের আজকে স্টার্ট করব। প্রথমে আমি বলে দিই চ্যাপ্টারটার নাম, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারটার নাম বলে দিই। আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে এফেক্টিভ স্ট্রেস। এফেক্টিভ স্ট্রেস অ্যান্ড পারমিয়াবিলিটি। টোটাল চ্যাপ্টারটা কিন্তু এটাই। হ্যাঁ, মানে এটা আলাদা, এটা আলাদা চ্যাপ্টার না, একসাথেই করা হয়। পারমিয়াবিলিটি একটু দেখা যাচ্ছে কিনা দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। সো টোটাল যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে এফেক্টিভ স্ট্রেস অ্যান্ড পারমিয়াবিলিটি। এই চ্যাপ্টারটার মধ্যে সবার প্রথমে আমরা এফেক্টিভ স্ট্রেসটা পড়বো, পড়ে সেই এফেক্টিভ স্ট্রেসের বিভিন্ন রকম অঙ্ক যা আছে করব, তারপরে উইল গো টু পারমিয়াবিলিটি। দুটো চ্যাপ্টার কিন্তু একসাথে মিলে পারমিয়াবিলিটি অ্যান্ড এফেক্টিভ স্ট্রেস হয়, ঠিক আছে? সো আজকে আমরা কি করব বলো তো? আজকে আমরা এফেক্টিভ স্ট্রেসটা পড়বো, আমরা পারমিয়াবিলিটি পড়বো না। পারমিয়াবিলিটি আমরা পরে পড়বো, ঠিক আছে? এনিওয়ে, যেটা আমার প্রথমে বলার বক্তব্য ছিল, দেখো, তোমাদের আমি ভয় দিচ্ছি না, বাট রিয়েল লাইফ সিচুয়েশন যেটা, তার সাথে অবগত করার চেষ্টা করছি। দেখো কি হলো, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে তোমার রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে মোটামুটি কতজনকে ডেকেছিল বলো তো? আমি একটা ওভারঅল রাফ আইডিয়া বলছি, এক্স্যাক্ট কিন্তু আমি বলছি না। হ্যাঁ, একটা ওভারঅল বলছি। ইন্টারভিউ ক্লিয়ার করেছিল, মানে রিটেন ক্লিয়ার করেছিল ধরো 550 জন, 550 পিপল ওয়ার ক্লিয়ার্ড। মানে 550 জনের মতো হচ্ছে তোমার রিটেন ক্লিয়ার করেছিল। এর বেশিও হতে পারে, কমও হতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট তোমাদের আইডিয়া বলছি। ইন্টারভিউতে নাম এসেছিল এতজনের। আচ্ছা, এখানে যে এতজনের ইন্টারভিউতে নাম আসলো, তাদের মধ্যে কতজনকে আলটিমেটলি সিলেক্ট করা হলো বলো তো? 170। 170 জনকে সিলেক্ট করা হলো, ঠিক আছে? 170 জনকে সিলেক্ট করা হলো, 170 জনকে। মানে বাকি যে ছিল, বাকি 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 কত থাকলো বলো তো? এখানে 0, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8, আর এখানে হচ্ছে 380। এই যে 380 জন পিপল আছে, এরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, দে আর হচ্ছে ফ্রি এজেন্ট। তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে অলরেডি রিটেন কোয়ালিফাই করে নিয়েছে। তাদের এক একজনের মার্কস তুমি দেখবে 120 আছে, কারো 128, কারো 130ও আছে রিটেনে। এরকম মার্কস আছে। 114 কাট অফ ছিল, 114 ওয়াজ দ্য কাট অফ, ঠিক আছে? তো এরকম ধরো মার্কস তাদের আছে। তারা এই ইন্টারভিউতে কোনো কারণের জন্য ক্লিয়ার করতে পারেনি, কারণ কি ইন্টারভিউতে হয়তো তাদের মার্কসটা ভালো আসেনি এবারে, ঠিক আছে? এবার তুমি ভাবো তো, তার এতজন ছেলে যারা ঘুরে বেড়াচ্ছে, এরা তো আবার পিএসসি জেইতে বসবে। দে উইল ডেফিনেটলি সিট ইন পিএসসি জেই। ধরে নাও, আমি ফ্যাক্টর অফ সেফটি নিয়ে বলছি, এর মধ্যে ধরো 30 জন আছে যারা অন্য কোথাও জব পেয়ে গেল। হ্যাঁ, গেট জব ইন সাম আদার কোম্পানি, সাম আদার পিএসইউ অর পিএসসি, কেএমসি অন্য কোনো জায়গাতে ধরো 30 জনের হয়ে গেল। আর 30 জন চলে গেল, 350 পিপল আছে। এই 350 জন কিন্তু আবার তোমাদের পিএসসি যেইতেও বসবে, এটা কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সো কীরকম কম্পিটিশানটা হবে তোমরা বুঝতেই পারছো। ধরো এবার 350 জন বসলো, তো ধরো আমি তোমাদের এখানে বলছি, ধরো তোমাদের পিএসসি যেইতে 500 সিট বেরোলো, 500 সিটস টোটাল। তার মধ্যে তুমি বুঝতে পারছো তো 350 জন এই ক্যাটাগরির ছেলেরা থাকবে। এই ক্যাটাগরির ছেলেরা থাকবে যারা অলরেডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিটেন ক্লিয়ার করেছে, কিন্তু ইন্টারভিউতে কোনো কারণে হয়নি। দে হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্সেস। আরও তারা এক্সপিরিয়েন্স গেন করছে, কারণ তাদের সামনে অপশানটাই হচ্ছে পিএসসি জি, আর কোনো অপশান নেই। সো তারা এই জিনিসটা করবে, ঠিক আছে? আর প্রতিবারই ধরো 2020 অবধি লাস্ট অ্যালাউ করেছিল পিএসসি এইতে, পিএসসি 2020 এক্সামিনেশানে 2020 অবধি লাস্ট অ্যালাউ করেছিল। তারপরে 2021, 2022, 2023 হয়ে যাচ্ছে। এদেরও তো ভালো ভালো ছেলেরা থাকবে। সো তোমার কিন্তু কম্পিটিশানটা একটা বহুত চাপের মধ্যে চলে আসবে। আমি কিন্তু তোমাদের বলছি, তোমরা ভেবো না যে আমি তোমাদের ভয় দিচ্ছি। যদি ভয় পাওয়ার মতো জায়গা থাকে, সেই জন্যই ভয় দেওয়ানো হচ্ছে, আর কোনো ব্যাপার নেই। সো তোমাদের কিন্তু উল্টোপাল্টা জিনিসের টাইম ওয়েস্ট করলে চলবে না। এখন একটা রিসেন্টলি ডেটা এসেছিলো, আমি 2-1 দিন ধরেই লক্ষ্য করছি ইনস্টাগ্রামে, যে আইপিএলের নাকি টিভি ভিউয়ার যেটা হয়, মানে দেখে, তার পার্সেন্টেজ নাকি প্রতিদিনই কমছে। খুব ভালো, কমাই উচিত। কি হবে আইপিএল দেখে? ভালো হচ্ছে, কিন্তু এটা এখনকার দিনে ছেলেমেয়েরা বুঝতে পারছে যে ওইসব দেখে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমার। আগে কি লোকেরা বুঝতে পারতো না?
এখন লোকেরা বুঝতে পারে, তুমি দেখবে এই নিউজটা রিসেন্টলি যে ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গায় তুমি ইউটিউবে যদি কোথাও দেখো বা তুমি গুগলে সার্চ করে দেখবে যে আইপিএলের ভিউয়ারশিপ ধীরে 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 কমছে এবং খুব ড্রাস্টিক্যালি রিডিউস হচ্ছে। হবেই, স্বাভাবিক ব্যাপার, চাকরি বাকরি দিতে পারছে না লোকে, আইপিএল দেখবে, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাকে বলছি কিন্তু উল্টো পাল্টা জিনিস দেখে টাইম নষ্ট করো না, টাইমটাকে প্রপারলি ইউজ করো। আর ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামে তোমরা অবশ্যই আসবে আমার। যদি তুমি এটাতে না আসো তাহলে কী হবে বলো তো, তুমি ধরো রিটেনটা ক্লিয়ার করে দিলে, তারপরে তুমি দেখলে যে ইন্টারভিউতে গিয়ে তুমি আটকে যাচ্ছ, তখন কিন্তু তোমার ভালো লাগবে না। কারণ কি, এরপরে যে আবার কবে পিএসসি যেই বেরোবে তার কিন্তু কোনো ঠিক নেই। তো যখন যেটা বেরোচ্ছে তখন সেটাকে পুরোপুরি গ্র্যাব করার চেষ্টা করো। প্রথমে রিটেন ক্লিয়ার করলাম, তারপরে ইন্টারভিউ করলাম, সেরকম না। যেইবার আমি রিটেন করবো সেইবারই ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে, একবারে শেষ, ফিনিশ, ঠিক আছে? এই জিনিসটা করার চেষ্টা করো, এটা কিন্তু খুব ভালো জিনিস, ঠিক আছে? এবার আমি তোমাদের একটা জিনিস বলবো, এটা যেটা বলার আমার বলা হয়ে গেল, এবার পড়ানো স্টার্ট করে দেবো। এবার তোমাদের যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে, তোমরা যে শর্ট নোটসটা আছে সেটা বার করো। 3টে ফর্মুলা আমি লিখিয়ে দিচ্ছি, সেই 3টে ফর্মুলা তুমি সারা জীবনের জন্য লিখে রাখবে। এই পার্টিকুলার চ্যাপ্টারে এফেক্টিভ স্ট্রেস অ্যান্ড পারমিয়াবিলিটি খুব ইউজ হবে, খুব। দিস 3 ফর্মুলাস আর ভেরি ইম্পর্টেন্ট। 3টে ফর্মুলা তোমরা শর্ট নোটসের মধ্যে লিখে রাখো, যখন আসবে তখন তো আমি আবার পড়াবো। প্রথমেই আমি বলছি শর্ট নোটসে 3টে ফর্মুলা লিখে রাখো। ওয়েন দ্য থিংস উইল কাম আই উইল টিচ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বাট তার আগেও শর্ট নোটসে তোমরা লিখে রাখো। ফর্মুলা 3টে কি আমি বলে দিচ্ছি, দেখো। প্রথম ফর্মুলা যেটা তুমি লিখবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোজনি কোরম্যান ফর্মুলা। কোজনি কোরম্যান, হ্যাঁ, ফর্মুলা। ইনি এটা আবিষ্কার করেছিলেন। এর ফর্মুলাটা খুব ইউজ হবে আমাদের এখানে এই পারমিয়াবিলিটি অ্যান্ড এফেক্টিভ স্ট্রেস চ্যাপ্টারে, ঠিক আছে? প্রথম ফর্মুলাটা লেখো যে কে ইজ ইকুয়াল টু, পারমিয়াবিলিটি ইজ ইকুয়াল টু 1/kk, কোনটা কী জিনিস সব বলবো, ঠিক আছে? ইন্টু গামা বাই মিউ ইন্টু ই কিউব ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু d10 স্কোয়ার। দেখি দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দেখো, বুঝতে পারলে কি? আচ্ছা, এবার এখানে তুমি বলবে যে এটা কি কি আছে একটু আমাকে বলে দিন দাদা। আমি বলে দিচ্ছি, দাঁড়াও, কালো দিয়ে লিখতে হবে, ঠিক আছে? দেখো কি কি আছে এখানে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। প্রথমে দেখো, এই কে কে যেটা আছে না, সেটা কনস্ট্যান্ট। দিস ইজ জাস্ট কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা প্রপোর্শনালটাকে তুলে দিয়ে কে কে এসছে। গামা আর মিউটা কি? এটা হচ্ছে ইউনিট ওয়েট। এখানে লেখো ফ্লুইড, FLUID, আর এখানে লেখো ফ্লুইড। লিখলে তো এখানে লিখবে হচ্ছে মিডিয়াম, এরকমভাবে লেখো। ফর্মুলাটাকে এরকম করে লেখো, কে ইজ ইকুয়াল টু 1/kk, গামা বাই মিউ ব্র্যাকেটের নিচে লেখে ফ্লুইড, আর ই কিউব ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু d10 স্কোয়ার, এখানে লেখো মিডিয়াম, ঠিক আছে? এবার দেখো কি আসছে, দেখো এবার এখানে দেখো, কে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? হয়ে গেল, কোনো ঝামেলা নেই। গামাটা কি বলো তো? গামাটা হচ্ছে ইউনিট ওয়েট অফ ফ্লুইড, মানে যে ফ্লুইড তুমি ইউজ করেছো, সেটা তোমার ওয়াটার হতে পারে, পেট্রোলিয়ামের কোনো প্রোডাক্ট হতে পারে, বা তোমার মানে যে কোনো কিছু হতে পারে, এয়ারও হতে পারে, মোট কথা ফ্লুইড, ঠিক আছে? তো সেই ফ্লুইডের ইউনিট ওয়েটটা কি? ইউনিট ওয়েটে ইয়েটা জানো তো, ইউনিটটা জানো তো, কিলো নিউটন পার মিটার কিউব ধরে নাও, বা যে কোনো ইউনিট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি মিউ মানে কি? ডাইনামিক ভিসকোসিটি অফ ফ্লুইড। বুঝতে পারলে? ডাইনামিক ভিসকোসিটি, এটার ইউনিটটা কি হয় জানো তো? নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার হয় ডাইনামিক ভিসকোসিটির ইউনিট, বা পাস্কাল সেকেন্ড হয় এটা, বা অথবা পাস্কাল সেকেন্ড, একই জিনিস। যাই হোক, সেগুলো পরের কথা, সেগুলো আমরা আলোচনা করবো, তোমাদের অত ঘাবড়ানোর দরকার নেই। তো মিউ মানে হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি অফ ফ্লুইড। আচ্ছা, তার মানে তুমি বুঝতে পারছো যে এই যে গামা বাই মিউটা হলো, এটা হচ্ছে শুধু ফ্লুইডের প্রপার্টি, তাই তো? ইট ইজ অনলি ফ্লুইড প্রপার্টি, এটা কিন্তু তোমার মিডিয়াম প্রপার্টির উপর ডিপেন্ড করে না। ব্যাস, এইবার চলে আসো আমরা এখানে। ই মানে কি বলো তো? ই মানে ভয়েড রেশিও, সবাই জানো। ভয়েড রেশিও ফর্মুলাটা কি? রিভিশন করো, ভলিউম অফ ভলিউড বা ভলিউম অফ সলিড, VV বাই VS, ভয়েড রেশিও হয়ে গেল। আচ্ছা, D10টা কি? তোমরা সবাই জানো D10 মানে কি? এফেক্টিভ সাইজ। কেন এফেক্টিভ সাইজ D10? কেন D50 বা D60 না? আমি আলোচনা করে নিয়েছিলাম, ক্লাসটা দেখে নেবে। D10 হচ্ছে এফেক্টিভ সাইজ। তার কারণটা হচ্ছে যে পুরো সয়েলটাকে রিপ্লেস করে যদি শুধু D10-এরই পার্টিকেল রাখা হয়, তাহলে সেটা মোস্টলি একই প্রপার্টি শো করে।
মানে পুরো সয়েলটা যে প্রপার্টি শো করবে শুধু যদি D10 থাকে তাহলেও সে একই প্রপার্টি শো করবে, সেই জন্য D10টাকে এফেক্টিভ সাইজ বলা হয়। তাহলে এফেক্টিভ সাইজ হলো, শুধু মনে রাখবে এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশনস নয় আর কি, তো সেই জন্য ইউনিটটা তোমাকে ধ্যান রাখতে হবে, মানে তোমার জন্য ইউনিটটা ঠিক থাকে। মানে এইখানে যদি তুমি মিটারে বসাও তাহলে প্রত্যেকটাই মিটারে বসাবে, তাহলে কে এর ভ্যালুটা তোমার কি আসবে, মিটার পার সেকেন্ডে আসবে এরকম। মানে এটাতে সেন্টিমিটার করে দিলে, এখানে মিটার করে দিলে, এখানে আবার কিলোমিটার করলে ওরকম করবে না, ইউনিট শুড বি সেম। তো এটা হলো প্রথম তোমার কোজনি কোরম্যান ফর্মুলা, ঠিক আছে। এইসব বানান ফানানের দিকে ধ্যান দিও না, হতে পারে এটা সি হবে, ভুলটুল হতে পারে একটু, কোজনি কোরম্যান বোধহয় এরকম স্পেলিং, কিন্তু মোট কথা তোমার জিনিসটা জানতে হবে। হ্যাঁ, এটা একটু বই থেকে দেখে নেবে। কোজনি কোরম্যান ইকুয়েশন এটা হচ্ছে এই ইকুয়েশনটা, এটা তুমি লিখলে প্রথমে, ঠিক আছে। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে এটা, এবার আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, প্রথম এটা হলো। সেকেন্ড কি মনে রাখবে? সেকেন্ড তুমি মনে রাখবে, দাঁড়াও, অ্যালেন হ্যাজেন ইকুয়েশন। অ্যালেন হ্যাজেন খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন। হ্যাঁ, অ্যালেন হ্যাজেন কি বলেছেন দেখো। অ্যালেন হ্যাজেন বলেছেন, দাঁড়াও লাল দিয়ে লিখবো না আমি। অ্যালেন হ্যাজেন বলেছেন যে কে ইজ ইকুয়াল টু সি ইন্টু D10 স্কোয়ার। বুঝতে পারলে? অ্যালেন হ্যাজেন বলেছেন কে ইজ ইকুয়াল টু সি ইন্টু D10 স্কোয়ার। কেটা কি? কেটা হচ্ছে পারমিয়াবিলিটি। এটাও কিন্তু ইম্পেরিক্যাল ইকুয়েশন নয়, সেই জন্য তোমাকে কিন্তু ইউনিটটা খেয়াল রাখতে হবে। দেখো, পারমিয়াবিলিটি, সি হচ্ছে তোমার কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি জেনারেলি 100 হয়, ইন জেনারেল বলে দেবে পরীক্ষায়। আর একটা কি জিনিস দেখো, D10 মানে হচ্ছে তোমার হচ্ছে এফেক্টিভ সাইজ। D10 মানে এফেক্টিভ সাইজ। তো এইখানে তোমার যেটা মনে রাখার আছে সেটা তুমি এখানে সেন্টিমিটারে বসাবে। যদি তুমি এফেক্টিভ সাইজ সেন্টিমিটারে বসাও তাহলেই কিন্তু কনস্ট্যান্টের ভ্যালুটা 100 হবে। যদি তুমি D10 ভ্যালুটা অন্য কিছুতে বসাও তাহলে কিন্তু 100 হবে না। প্লিজ এগুলো মনে রাখবে। আমি আবার বলছি, কি বললাম, D10 হচ্ছে এফেক্টিভ সাইজ, তো এটা তো সাইজ সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, মিলিমিটার, এইগুলোতে D10 ভ্যালুটা যদি তুমি সেন্টিমিটারে বসাও তাহলেই কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু 100 হবে। যদি তুমি অন্য ইউনিটে বসাও তাহলে কিন্তু এর কনস্ট্যান্টের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, আর তুমি পারমিয়াবিলিটি তাহলে পাবে সেন্টিমিটার পার সেকেন্ডে। ইয়েস, ইট ইজ অ্যান এম্পেরিক্যাল ইকুয়েশন, আমি ভুল বলেছিলাম, এটা এম্পেরিক্যাল ইকুয়েশন। এখানে ইউনিটটা যেটাতে আছে সেটাতেই বসাতে হবে তোমাকে। D10 মানে হচ্ছে এফেক্টিভ সাইজ, যেটা তুমি সেন্টিমিটারে বসাবে। যদি তুমি সেন্টিমিটারে বসাও তাহলে তোমার কনস্ট্যান্টের ভ্যালুটা 100 হবে, আর যদি তুমি কনস্ট্যান্টের ভ্যালু 100-এ বসাও তাহলেই তোমার পারমিয়াবিলিটি সেন্টিমিটার পার সেকেন্ডে পাওয়া যাবে। অতএব তোমার ধরো কোনো পরীক্ষাতে এরকম বলে দিল, পরীক্ষায় কি করে তোমাকে কনফিউজ করবে আমি তোমাকে বলছি। ধরো অ্যালেন হ্যাজেন ইকুয়েশন দিয়ে তোমাকে পারমিয়াবিলিটি বার করতে দিল পরীক্ষাতে, ঠিক আছে, বলে দিল যে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 500 অ্যান্ড D10 হচ্ছে 5 মিলিমিটার, আর 500 বলে দিল উইথ রেসপেক্ট টু মিলিমিটার, মানে মিলিমিটারের রেসপেক্টে সিটা হচ্ছে 500। তখন কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো, তাহলে কে হবে কি, কে ইজ ইকুয়াল টু সি মানে তুমি 500 বসাবে, ইন্টু D10 মানে 5 মিলিমিটারই বসাবে, কারণ কি এটা মিলিমিটার রেসপেক্টে দেওয়া আছে 5। এবার তোমার এই ইউনিটটা কি হয়ে যাবে জানো, 2500 মিলিমিটার পার সেকেন্ড। তখন কিন্তু আর সেন্টিমিটার পার সেকেন্ড থাকবে না, দেন ইউনিট উইল বিকাম মিলিমিটার পার সেকেন্ড। তো এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এগেইন আমি বলছি, এই জায়গাটা যদি তোমার কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আজকে যে মিটটা হবে টিচ মিন্ট, সেই টিচ মিন্টের অ্যাপে কিন্তু আমাকে জানাবে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ইউনিটটা তুমি ধ্যান রাখবে কিসে বলেছে। যদি এটা তুমি মিলিমিটারে বসাও কেটাও তাহলে তোমার মিলিমিটার পার সেকেন্ডে আসবে, যদি এটা তুমি সেন্টিমিটারে বসাও তাহলে কেটাও তোমার সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে, এইটাই ব্যাস। এটা শর্ট নোটে লিখছো কিন্তু। আর একটা লাস্টটা হচ্ছে তারজাগি অ্যান্ড পেক ইকুয়েশন। তারজাগি অ্যান্ড পেক, এই তিনটে খুব ইউজ করবো আমি, ঠিক আছে, অঙ্ক করার সময়। সেই জন্য আমি শর্ট নোটসে তোমাদের আগে এটা লিখে নিতে বললাম। তারজাগি অ্যান্ড পেক ইকুয়েশনটা কি, সি ইজ ইকুয়াল টু ই ইন্টু D10 ইন্টু সি ইজ ইকুয়াল টু ই ইন্টু D10 ইন্টু, দাঁড়াও তো, সি হচ্ছে ই ইন্টু D10 ইন্টু ই আছে D10 আছে, ই আছে D10 আছে, আরেকটা যেন কী ছিল ভুলে যাচ্ছি তারজাগি পেক ইকুয়েশানে, পারমিয়াবিলিটি ছিল না ওখানে। ই ইন্টু D10 ইন্টু, দাঁড়াও আমি একটু দেখে নিই, হ্যাঁ, জাস্ট ভুল বলে তো লাভ নেই। আচ্ছা, ই ইন্টু D10 ইন্টু এইচসি, ই ইন্টু D10 ইন্টু এইচসি, এই তিনটে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ই মানে ভয়েড রেশিও, D10 মানে এফেক্টিভ সাইজ, এইচসি তুমি শুধু বলবে কি বলো তো, ক্যাপিলারি রাইস। এই তিনটে ফর্মুলা আপাতত তুমি আমার মনে হয় শর্ট নোটসের মধ্যে লিখে রাখো।
ঠিক আছে, হলো। চলো এবার আমরা অ্যাকচুয়ালি ক্লাস শুরু করব। আজকে আমি দুটো ক্লাস দেবো, হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। মানে একটা ক্লাস বেশি বড় দেবো না, হয়তো 1 ঘন্টার থাকবে, আর একটা ক্লাস আছে আর 1 ঘন্টার দিয়ে 2 ঘন্টার একটা ক্লাস দেবো। দেখি 14 মিনিট সবে হয়েছে, কোনো ব্যাপার না। চলো তাহলে এবার দেখো, তোমাদের যে আমি নোটসটা দিয়েছি সেই নোটসটা দেখবে মেডিজির থিওরি বুকের নোটস আর কি। তার কারণটা কী বলতো, এই পার্টিকুলার পার্টটা না আমাদের স্যার ভালো করে লিখে পড়াননি এবং আমারও লেখা হয়নি। তো যেখান থেকে আমার কাছে তো অনেক মেটেরিয়াল আছে, আইএস মাস্টার্সেরও আছে, মেডিজিরও আছে, যেখান থেকে যেটা বেস্ট হবে আমি সেটাই তোমাকে দেবো। তুমি দেখবে এর আগের যে চ্যাপ্টারটা দিয়েছিলাম এর আগে, সেটা আমি আইএস মাস্টার্সের নোট দিয়েছিলাম। কেন বলো তো, সেই আইএস মাস্টার্সের বইটাতে সবচেয়ে বেস্ট দেওয়া ছিল। সো আই উইল গিভ দ্য বেস্ট নোট টু ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, তোমরা শুধু কম্পাইল করে লিখে রাখতে থাকো। আর একটা জিনিস বলে দিই, বেসিক্যালি এগুলো যেহেতু আমি ইউটিউবে দিচ্ছি, এগুলোতে তো কপিরাইট থাকে, তো হয়তো কোনো কারণে কোনো দিন হয়তো কপিরাইট ক্লেম করে দিয়ে তুলে দিল, সেই জন্য তাড়াতাড়ি ডাউনলোড করে নাও, লেট করো না, ফট করে ডাউনলোড করে রেখে দাও, পরে তুলে দিলে তুলে দেবে, কি আছে, আমার কি যায় আসে, ব্যাস। আমার নোট যেগুলো হাতের লেখা আছে সেগুলো তো কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো বইয়ের দিচ্ছি ওরা মেবি এখন করবে না এত তাড়াতাড়ি। হ্যাঁ, যখন একটু নাম ফাম হয়ে যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বেঙ্গলির, তখন ওরা দেখবে যে এরা তো আমার ইয়ে চালাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো ওরা কপিরাইট দিয়ে আটকে দিতে পারে। তো আমি সেই জন্য বলছি যত তাড়াতাড়ি সম্ভব ডাউনলোড করে নাও। ঠিক আছে, দেখো এবার আমি কি পড়াবো বলো তো, এফেক্টিভ স্ট্রেস অ্যান্ড পারমিয়াবিলিটি। ঠিক আছে, দেখি নোটসটা একটু আমাকে পরপর দেখতে হবে কি আছে। আচ্ছা, প্রথমে বলেছে হচ্ছে এফেক্টিভ স্ট্রেস কী, তার জায়গায় এইসব ইন্ট্রোডিউস করেছে, এগুলো তোমরা দেখে নিও, এগুলো কোনো ব্যাপার না। পোর প্রেশারটা দেখতে হবে। দেখো সবার প্রথমে তোমাকে এই চ্যাপ্টারে জানতে হবে হোয়াট ইজ পোর প্রেশার। পোর প্রেশার মানে কিছুই না, পোর প্রেশার মানে হচ্ছে জলের প্রেশার। ঠিক আছে, জল একটা প্রেশার দেয়, সেই প্রেশারটাকে পোর প্রেশার বলে। কীরকম হচ্ছে দেখো, ধরো তুমি কিন্তু নোটস দেখবে না এখন, ধরো এরকম একটা জিনিস আছে, সেই জিনিসের মধ্যে এখানে আছে মাটি আছে। ঠিক আছে, এটা কি আছে, মাটি আছে, এবং এইখানে আছে তোমার হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল, সরি এটা মাটি না, এটা হচ্ছে ওয়াটার টেবিল আছে। ঠিক আছে, এটা ওয়াটার টেবিল আছে এবং এইখানে ধরো তোমার মাটি আছে। ঠিক আছে, এরকম ধরো আছে, এটা হচ্ছে পুরোটাই মাটি, দিস ইজ দ্য হোল ইজ সয়েল, আর সয়েলের নিচে তোমার এখানে ওয়াটার টেবিল আছে। এইবার যদি তুমি এখানে একটা পিজোমিটার ইনসার্ট করো, পিজোমিটার মানে কি সেটা তুমি ফ্লুইডে জানতে পারবে, পিজোমিটার কি সেটা ফ্লুইডে জানতে পারবে। দুঃখজনক বিষয় হচ্ছে ফ্লুইড তোমাদের যেই সিলেবাসে নেই, সেটা আমি পরে পড়াবো, কিছু করার নেই। ইন যেই সিলেবাস ফ্লুইড মেকানিক্স ইজ নট দেয়ার, আমি দেখে নিয়েছি, অতএব ফ্লুইড মেকানিক্স পড়িয়ে লাভ নেই। বাট আপাতত জেনে রাখো পিজোমিটার দিয়ে ফ্লুইডের কতটা মানে হাইট হচ্ছে সেটা মাপা যায়, পিজোমিটার। ঠিক আছে, কীরকম বানানটা, পিজোমিটার, এইটা দিয়ে মাপা যায়। ঠিক আছে, তাহলে এবার জলটা এখানে উঠছে, এই অবধি ধরো উঠে বসে আছে, এই অবধি, মানে এইখানে যেই হাইট থাকবে এখানেও সেই হাইট অবধি উঠবে, এটাই তুমি জানতে পারবে। বুঝতে পারছো, জলটা ধরি এই হাইট অবধি থাকতো, তাহলে এটাও পিজোমিটারটাও ওই হাইট অবধি উঠতো। তুমি বুঝতে পারলে কি সুন্দর পিজোমিটার জিনিস। মানে ধরো তুমি পিজোমিটারটা ইনসার্ট করলে জলের যা হাইট হবে, মানে গ্রাউন্ড ওয়াটারের নিচে এক্স্যাক্টলি পিজোমিটারে তোমার সেই হাইটটাই দেখাবে। অতএব জলটা কত হাইটে আছে সেটা তুমি পিজোমিটার দ্বারা জানতে পারবে। ঠিক আছে, অতএব এখানে কি হচ্ছে বলো তো, তোমাকে যদি এই জায়গাটাতে প্রেশারটা মেজার করতে বলে, তোমাকে বললো ধরো এই পয়েন্টে জল কতটা প্রেশার দিচ্ছে ফাইন্ড আউট করো, সয়েল না কিন্তু শুধু জলের, মানে পোর প্রেশারের। এখানে আমি কি পড়াচ্ছি, আমার টপিকটা হচ্ছে পোর প্রেশার। পোর প্রেশার, পোর প্রেশার, পোর প্রেশার মানে কি আমি বললাম, ওয়াটারের প্রেশার। পোর প্রেশার মানেই হচ্ছে ওয়াটারের প্রেশার, মানে ওয়াটার কত প্রেশার দিচ্ছে না দিচ্ছে সেইটা হচ্ছে এই তোমার পোর প্রেশার। ঠিক আছে, তাহলে এখানে তুমি প্রেশারটা কী করে বার করবে, তোমাকে যদি বলে যে এখানকার প্রেশারটা বার করো। আচ্ছা, জলের ইউনিট ওয়েট কত বলো, আমি ধরে নিচ্ছি আপাতত 10, সুবিধার জন্য 10, 9.8 হয়, 10 ধরে নেওয়া যেতে পারে, 10 কিলোমিটার পার মিটার কিউব জলের ইউনিট ওয়েট। ঠিক আছে, এবার এই হাইটটা তোমাকে জানতে হবে। ধরো তুমি জেনে গেলে এটা 10 মিটার, হাইটটা তোমাকে জানতে হবে। এখান দিয়ে তুমি হাইটটা বের করে নিতে পারবে না, স্কেল দিয়ে মেজার করে নেবে। আরে বাবা, এখানে কত হাইট অব্দি জল আছে তুমি মেজার করে নিতে, এখানে তুমি মেজার করতে পারবে না, সয়েলের নিচে আছে জানো না, বাট পিজোমিটার ইনসার্ট করে তুমি দেখে নিতে পারবে কত কত কততে আছে। অতএব তুমি এটা জেনে নিতে পারবে, মানে জানা যাবে আর কি। ঠিক আছে, তো ধরো তুমি এখানে আসলো, ধরো 10 কেন, এইচ ধরে নাও, 10টা ইন জেনারেল হয়ে, মানে এইচ মিটার, তাহলে তোমার প্রেশারটা কী হবে, পোর প্রেশার। হোয়াট উইল বি দ্য পোর প্রেশার, তুমি বলবে 10 ইন্টু এইচ, কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর এটা প্রেশার না, প্রেশারের ইউনিট কী হয়, হোয়াট উইল বি দ্য প্রেশার ইউনিট, কিলোমিটার পার মিটার স্কোয়ার, ব্যাস তোমার প্রেশার চলে আসলো। অতএব জলের ইউনিট ওয়েটের সাথে যখন তুমি কখনো হাইট গুণ করে দেবে, তাহলে সেই জায়গার পোর প্রেশারটা তুমি পেয়ে যাবে। দেখো বুঝতে পারলে,
দেখো বুঝতে পারলে কি না, ঠিক আছে। এটা তোমার আধা কনসেপ্ট ক্লিয়ার হলো পোর প্রেশারের, ঠিক আছে, হাফ দ্য কনসেপ্ট অফ পোর প্রেশার ইজ ক্লিয়ার। ওকে, আচ্ছা, পোর প্রেশারের তোমার হাফ কনসেপ্ট এখানে ক্লিয়ার হলো। কেন বলো তো? কারণ কি এই যে পোর প্রেশারটা আছে এটাকে পজিটিভ পোর ওয়াটার প্রেশার বলে, আর একটা নেগেটিভ আছে, সেটা তুমি এখন জানতে পারবে না, সেটা জানানোর সময় এখন না। নেগেটিভ পোর ওয়াটার প্রেশার কি? ইন্টারভিউর খুব কমন কোশ্চেন, হোয়াট ইজ নেগেটিভ পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে। ইন্টারভিউর কিন্তু খুব কমন কোশ্চেন, পজিটিভটা তোমাকে ধরবে না। যেটা তুমি এখন জানলে সেটা হচ্ছে পজিটিভ পোর ওয়াটার প্রেশার। নেগেটিভ পোর ওয়াটার প্রেশার কি সেটা তুমি পরে জানতে পারবে, এই ক্লাসেরই পরে জানবে, আজকেই জানবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাকে বলে দিই, এইটা হলো আমার নাম্বার 9339267744। এখানে আমি কোনো টাইম লিখলাম যে এই টাইমের মধ্যে আমাকে ফোন করবে, তার মানে তুমি আমাকে 24x7 ফোন করতে পারো, এনি টাইম, রাত্রি 2টো হোক, 3টে হোক, 4টা হোক, হতে পারে আমি কোনো কারণে কোনো কাজে বিজি আছি, আমি ধরতে পারলাম না, যদি বিজি থাকে আমি তোমাকে কল করে নেবো, আমাকে মিস কল থাকলে আমি কল ব্যাক করে নেবো। অতএব দিস ইজ দ্য নাম্বার, ইউ ক্যান কল মি এনি টাইম। প্লিজ আমাকে জিজ্ঞেস করবে না যে দাদা আমি কি ফোন করবো, তুমি কি এখন ফ্রি আছো, তুমি কল করো না কেন, কী অসুবিধা আছে? আমি তো বলছি না যে তুমি আমাকে কল করো না, তুমি কল করো, আমি বিজি থাকলে ফোন ধরবো না, আমার কোনো অসুবিধা নেই, ধরবো না, আমি তোমাকে পরে কল করে নেবো। সো ডোন্ট আক্স, ঠিক আছে, যে আমি কি কল করবো, এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে না, তুমি বিন্দাস আমাকে ফোন করবে। এই হলো তোমার পোর প্রেশার, ভালো কথা। শুধু পজিটিভটা তোমরা জানতে পারলে, এবার নেগেটিভটা পরে জানবে, ঠিক আছে। পজিটিভটা কী করে জানলে বুঝতে পারলে তো? শুধু ইউনিট ওয়েটের সাথে ইউনিট ওয়েট 9 হতে পারে, সরি 9.8 হতে পারে, যাই হোক, ইউনিট ওয়েটের সাথে তুমি যখন হাইটটা গুণ করে দেবে তখন তুমি পজিটিভ পোর ওয়াটার প্রেশার পেয়ে যাবে, মানে জল ওখানে অত প্রেশার দিচ্ছে। এই এটা তোমার গেল হচ্ছে পোর প্রেশার, ঠিক আছে। দেখি নেক্সট কী আছে। পোর প্রেশারটা হলো, আচ্ছা, প্রিন্সিপাল অফ এফেক্টিভ স্ট্রেস দেওয়া আছে, এফেক্টিভ স্ট্রেস এন্ড পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো এবার আমরা পড়বো হচ্ছে হোয়াট ইজ টোটাল স্ট্রেস অ্যান্ড হোয়াট ইজ এফেক্টিভ স্ট্রেস। পোর প্রেশারটা জানলাম। দেখো, একটা বিশ্ববিখ্যাত ইকুয়েশন আছে, আমি চাই এই ইকুয়েশনটা তুমি তোমার শর্ট নোটসের মধ্যে লিখে রাখো। কি বলো তো? টোটাল স্ট্রেস, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। এখান থেকেই তারজাকি শুরু আর কি, বুঝতে পারলে তো? এর আগে তুমি দেখবে ফ্যাসাগান্ডে বহু লোকে ছিলেন, বাট যখন এফেক্টিভ স্ট্রেস চলে আসলো তারজাকি সমস্ত লোককে রিপ্লেস করে উনিই তখন বস। সেই জন্য সয়েল মেকানিক্সের মানে ফাদার বলা হয় তারজাকিকে। দিস ইজ দ্য রিজন, টোটাল স্ট্রেস ইজ ইকুয়াল টু এফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার। দেখো, এইটা এবার তোমাকে বুঝতে হবে। এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু পুরো এফেক্টিভ স্ট্রেসের অঙ্ক হয়, মানে আমি যে নিয়মে করাই সেই নিয়মে ডাইরেক্ট আমি এফেক্টিভ স্ট্রেস বার করাই না, ঠিক আছে। অতএব তুমি যদি আমার কাছ থেকে শিখতে চাও ভালো করে জিনিসগুলো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু এই ফর্মুলাটা মনে রাখো। ফর্মুলাটা সবাই মনে রাখে বেসিক্যালি, যেহেতু আমি ধরছি তোমরা নতুন পড়ছো বা প্রথমবার পড়ছো, সেই জন্য তোমাদের আমি এইভাবে বলছি। হ্যাঁ, যারা মানে অনেক দিন ধরে পড়াশোনার মধ্যে আছো তাদেরকে তো এটা খুব সোজা লাগবে। এনিওয়ে, টোটাল স্ট্রেস ইজ ইকুয়াল টু এফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার। কী হলো টোটাল স্ট্রেসটা? দেখো, এই যে আমি ওই আবার সয়েলটা তুমি নিয়ে আসলাম, এইটা, ঠিক আছে। ধরো এইখানে তোমার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আছে আর এখানে তোমার সয়েল আছে, ঠিক আছে, বুঝতে পারলে তো? এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেল আর এটা তোমার হচ্ছে ওয়াটার টেবিল। দেখো, বুঝতে পারলে কিনা? এরকম আছে, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। কিন্তু এখানে এই জায়গাটাতে তোমাকে বললো যে এই জায়গাটাতে বললো যে ইউ ফাইন্ড আউট টোটাল এফেক্টিভ অ্যান্ড পোর ওয়াটার প্রেশার, তিনটেই বার করো। কীরকম জায়গা বলা আছে? যে গ্রাউন্ড লেভেল থেকে 10 মিটার ডিস্টেন্সে এটা আছে, বলে দেবে না কত নিচে তোমাকে মাপতে হবে, সেটা তো তোমাকে বলে দেবে, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, ঠিক আছে। সয়েল মেকানিক্সের কোনো অঙ্ক করার সময় কত নিচে তোমাকে মাপতে হবে সেটা তোমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, খাবার যাচ্ছে তো কত নিচে তোমাকে মাপতে হবে সেটা জানিয়ে দেবে। এবং বলা আছে যে ওয়াটার টেবিলটা ধরে নাও 6 মিটার নিচে আছে, ওয়াটার টেবিলটা গ্রাউন্ড লেভেলের থেকে 6 মিটার নিচে আছে। আচ্ছা, তাহলে এটা কত হলো? 4 মিটার। দেখো, বুঝতে পারলে কিনা? ঠিক আছে, আমি খেয়ে আসি, খেয়ে এসে বাকি ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, তো আমার খাওয়া হয়ে গেল, চলে আসলাম। দেখো, এবার এখানে কি বলেছে? ফাইন্ড আউট টোটাল এফেক্টিভ আর পোর ওয়াটার প্রেশার তোমাকে বার করতে বলেছে। তো পোর ওয়াটার প্রেশারটা তুমি কী করে বার করবে? এখনই শিখালাম। বলবে যে পোর ওয়াটার প্রেশার ইজ ইকুয়াল টু 10 ধরে নিচ্ছি ইউনিট ওয়েট জলে, আপাতত ধরে নিচ্ছি,
আর হাইটটা কত আছে 4 ইন্টু 4, সো 40 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ব্যাস, কোনো ঝামেলা নেই। কিন্তু টোটাল স্ট্রেস এবার তোমাকে বার করো। কখনোই এফেক্টিভ স্ট্রেসকে প্রথমে বার করতে যাবে না, লোকজন করে, টেকনিক আছে, করা যায়, ঠিক আছে, বেশি বড় মাথার করার কোনো দরকার নেই। এক্সেস ভুল হওয়ার কিন্তু চান্স থাকবে যদি তুমি এফেক্টিভ স্ট্রেস আগে বার করতে যাও। আমি জানি উইদাউট ক্যালকুলেটিং টোটাল অ্যান্ড পোর তুমি এফেক্টিভ স্ট্রেস বার করতে পারবে, ঠিক আছে, করতে যেও না, ভুল হয়ে যাবে, অনেক জায়গাতে ভুল হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, কথাটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ভুল হয়ে যাবে। প্রথমে টোটালটা বার করো। টোটালটা খুব ইজি, কিচ্ছু নাই। টোটাল কি, টোটাল বার করি। আচ্ছা, টোটাল বার করার জন্য এই সয়েলটা যে আছে গ্রাউন্ড ওয়াটারের উপর, এই সয়েলটার আমার মানে বিভিন্ন রকম গামা লাগবে আর কি। ধরো এখানে আছে হচ্ছে গামা বাল্ক, এখানে আছে গামা স্যাচুরেটেড। এটা ধরো গামা, ধরে নাও গামা বাল্কটা হচ্ছে 15, গামা স্যাচুরেটেড 20, ধরে নাও এরকম। মানে ওয়াটার টেবিলের উপরে তো গামা বাল্ক নিয়ে কাজ করতে হয়, ওয়াটার টেবিলের নিচে গামা স্যাচুরেট নিয়ে কাজ করতে হবে টোটালটা বার করার জন্য, ঠিক আছে। দেখে নাও, তাই টোটালটা তুমি কী করে বার করবে? ইউনিট ওয়েট ইন্টু হাইট 6 প্লাস ইউনিট ওয়েট গামা স্যাট ইন্টু হাইট 4, ব্যাস হয়ে গেল। আচ্ছা, গামা স্যাট কত আছে? গামা স্যাট হচ্ছে 20, বার করো। এটা কত হচ্ছে দেখি, ক্যালকুলেটারটা কোথায় গেল? ক্যালকুলেটারটা কোথায় গেল রে ভাই? পেয়েছি। এটা হচ্ছে তোমার 15 ইন্টু 6 প্লাস 20 ইন্টু 4। হ্যাঁ, এই ক্যালকুলেশনগুলো হাতেও করা যায়। যাই হোক, 170 টোটাল স্ট্রেস তোমার আসলো 170 কিলোমিটার পার মিটার স্কোয়ার। তুমি বুঝতে পারলে কী করে হলো? প্লিজ টেল মি, হ্যাভ ইউ আন্ডারস্টুড হাউ ইট ইজ কামিং? 170 টোটালটা কী করবে? টোটালের জন্য তুমি মনে রাখবে ওয়াটার টেবিলের উপর যদি থাকে সেটা আমাকে গামা বাল্ক নিয়ে কাজ করতে হবে। দেখো, গামা বাল্ক কী, গামা স্যাচুরেটেড কী, এগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। সেই জন্য বলেছিলাম ওই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ওই চ্যাপ্টারটা না জানলে এগুলো কিচ্ছু করতে পারবে না। তো গামা বাল্ক হচ্ছে ওয়াটার টেবিলের উপর থাকলে গামা বাল্ক নিতে হবে, আর ওয়াটার টেবিলের নিচে থাকলে গামা স্যাচুরেটেড নিয়ে করতে হবে। তো টোটালের জন্য কিন্তু করে এটা বার করে নিলাম, হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাকে যদি এফেক্টিভ স্ট্রেস বার করতে বলে তুমি কী করবে? এই যে তোমাকে একটা ফর্মুলা লেখালাম না, টোটাল স্ট্রেস ইকুয়াল টু এফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার, দুটো মাইনাস করে দাও। এফেক্টিভ স্ট্রেস মানে কি তাহলে? টোটাল মাইনাস পোর ওয়াটার প্রেশার, ব্যাস হয়ে গেল। 170 মাইনাস 40 ইকুয়াল টু কত হচ্ছে? 0, এটা 3 আর 1, 130। দেখো বুঝতে পারলে কিনা? এইভাবেই করবে এফেক্টিভ স্ট্রেস বার করা। এফেক্টিভ স্ট্রেস ডাইরেক্টলিও বার করা যায়, তোমাকে আমি বার করে দেখিয়ে দিচ্ছি। দেখো কী করে করবে এফেক্টিভ স্ট্রেস। এফেক্টিভ স্ট্রেস মানে শুধু সয়েলের স্ট্রেসটা, তাই তো, শুধু সয়েলের স্ট্রেস, আর কিছু থাকবে না। দেখো, এফেক্টিভ স্ট্রেস ডাইরেক্ট বার করা দেখাচ্ছি। এফেক্টিভ স্ট্রেস, এফেক্টিভ স্ট্রেস যখন বার করছো তাহলে গামা কী নিতে হবে? গামা কী নিতে হবে? সাবমার্জড। মনে রাখবে, এফেক্টিভ স্ট্রেসে গামা সাবমার্জ দিতে হবে ইন্টু হাইট। তাহলে গামা সাবমার্জ কত এই জায়গাটা? গামা স্যাচুরেটেড হচ্ছে 10 মাইনাস 10, 20 মাইনাস 10। গামা সাবমার্জ মানে জানো তো, গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লু। আরে বাবা, গামা সাবমার্জ মানে গামা স্যাচুরেটেড মানে গামা ডাব্লু বলেছি না? তাহলে সেটা 20 মাইনাস 10 হয়ে গেল। 10 হচ্ছে গামা ডাব্লু, আমি 10 ধরে করেছি, ইন্টু তোমার কত হচ্ছে? এটা 4, তাহলে কত হচ্ছে? 40। আর উপরে এটা আছে, উপরেরটা তো নিতে হবে সয়েলের, গামা বাল্ক ইন্টু 6, তাহলে এটা কত হচ্ছে? দাঁড়াও, ইন্টু 4 প্লাস গামা বাল্ক কত? 15 ইন্টু 6, তাহলে এটা কত হচ্ছে? 15 ইন্টু 6 মানে কত হয় গো? 6 15 90, আর এটা কত হচ্ছে? 40, তাহলে হচ্ছে 130। এইভাবে হচ্ছে ডাইরেক্টলি এফেক্টিভ স্ট্রেস বার করা যায়। একই ভ্যালু আসলো, বোথ দ্য ভ্যালুজ আর সেম। কিন্তু আমার রিকোয়েস্ট তুমি এভাবে করবে না। কেন করবে না বলো তো? যখন তোমার ক্যাপিলারিটি চলে আসবে না, তখন তুমি এভাবে করলে তোমার ভুল হয়ে যাবে। মানে আমাদের ভুল হবে না, আমার ভুল হবে না এখন, বাট প্রথমে যদি তুমি করতে যাও তোমার ভুল হয়ে যাবে। সেই জন্য আমার রিকোয়েস্ট, এই নিয়মে করতে যেও না। এই নিয়মে কিছুই না, জলের উপরেরটা তো গামা বাল্কই থাকবে, ওটা তো কোনো ঝামেলা নেই। জল যখনই চলে আসছে তখনই এফেক্টিভ স্ট্রেস আসছে। তুমি বুঝতে পারলে তো এফেক্টিভ স্ট্রেস কখন আসবে? ওয়েন দ্য এফেক্টিভ স্ট্রেস উইল কাম। এফেক্টিভ স্ট্রেস তখনই আসবে যখন জল আসবে। তো জলের উপরে কোনো ইয়ে নাই, ঝামেলা নাই আমার। আরে বাবা, জলের উপরে তো টোটাল স্ট্রেসই আসবে, কোনো ঝামেলা নেই। সেই জন্য গামা বাল্ক কিন্তু 6টা করে নিয়েছি, এখানেও ছিল এখানেও ছিল, এই যে গামা বাল্ক কিন্তু 6, কোনো ঝামেলা নেই। যা টোটাল তাই এফেক্টিভ। জলের উপরে যেই ওয়াটার টেবিল চলে আসলো তখনই তোমার এফেক্টিভ স্ট্রেসের একটা ঝামেলা আসবে। কি বলতো, এই যে এফেক্টিভ স্ট্রেসটা যে আছে সেখানে আমি কি করলাম? টোটাল বের করে পোর ওয়াটার মাইনাস করলাম, সেটা আমি সুবিধা বলছি কারণ পরে বুঝতে পারবে। আর এখানে কি করলাম? ডাইরেক্ট সাবমার্জ দিয়ে গুণ করে দিলাম। এটা তো ছোট অঙ্ক, সেই জন্য সোজা লাগছে, বড় অঙ্কর ক্ষেত্রে দেখবে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এফেক্টিভ স্ট্রেস মানে গামা সাবমার্জ ইন্টু এইচ করতে হবে, কারণ নিচেরটা শুধু তোমার গামা সাবমার্জ নিয়ে কাজ করতে হবে। দেখো তুমি বুঝতে পারলে কি? এনিওয়ে, তুমি আমার কথা শোনো, তোমার এই নিয়মেই তুমি করো, তোমার সুবিধা হবে। যে কোনো বড় অঙ্ক তুমি করে দিতে পারবে, কিচ্ছু সমস্যা হবে না। এই নিয়মে করতে গেলে কিন্তু পরে একটু ডিফিকাল্টি আসতে পারে।
এইটা হলো তোমার টোটাল স্ট্রেস এফেক্টিভ স্ট্রেসের ব্যাপার। ঠিক আছে, দেখি এরপরে কি দিয়েছে। আজকের এই এখনকার ক্লাসে কিন্তু আমি অঙ্ক করাবো না, পরের ক্লাসটাতে যেটা রাত্রিবেলা নিব, রাত্রিবেলা একটা ক্লাস নেবো, সেখানে অঙ্ক করাবো। দাঁড়া, একটা ফোন এসছে, 1 সেকেন্ড। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে, কোথায় যে ছিলাম আমি ভুলেই গেলাম। যে এনিওয়ে কোনো ব্যাপার না। তো যাই হোক, সেটা তোমার টোটাল স্ট্রেস এফেক্টিভ স্ট্রেস পারমিয়াবিলিটি হলো। আচ্ছা, এবার নেক্সট জিনিসটাতে আমরা আসি। দেখো নেক্সট জিনিসটা কী আছে। তোমাদের যদি কিছু ডাউট থাকে না এই ক্লাস রিলেটেড, এগুলো যেহেতু একটু ডিফিকাল্ট ক্লাস, আমি মনে করি যেহেতু তুমি প্রথমবার যদি ভালো করে পড়ো, তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারো, বা যেটা আমরা ওই টিচ মিন্টে যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসে কিন্তু জিজ্ঞেস করতে পারো নির্দ্বিধায়, কোনো রকম দ্বিধা করবে না। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে এখানে। তোমাকে না ওয়াটারের কিছু পার্ট নিয়ে এবার আমি আলোচনা করব। ঠিক আছে, এর আগে একটা করেছিলাম, এখানে করব। এখানকার যে ওয়াটারের ক্লাসটা আছে সেটা করলে তুমি বেশি ভালো করে বুঝতে পারবে। দেখো কী টাইপের ওয়াটার হয় এখানেও আমি বলছি যে দেয়ার আর 4 টাইপস অফ ওয়াটার। 4 টাইপস অফ ওয়াটার। সব কিছু কিন্তু নোটসে থাকবে না, সব কিছু কিন্তু নোটসে থাকবে না, রাফ কপিতে লিখে রাখবে 4 টাইপস অফ ওয়াটার। আচ্ছা, কীরকম হচ্ছে 4 টাইপস অফ ওয়াটার? প্রথম যে ওয়াটারের টাইপসটা যদি আমাকে বলা হয়, তাহলে আমি বলবো স্যার দেখুন প্রথম টাইপটা তো স্ট্রাকচারাল ওয়াটার, কোনো অসুবিধাই নেই, এটা নিয়ে আমি আর বলবো না, কারণ কি স্ট্রাকচারাল ওয়াটার কী আমি অলরেডি বলে দিয়েছি। যেমন তোমাকে যদি একটা এক্সাম্পল বলতে বলে যে একটা এক্সাম্পল বলো তো স্ট্রাকচারাল ওয়াটারে, তুমি বলবে স্যার জিপসাম CaSO4, 2H2O। তারপরে প্লাস্টার অফ প্যারিস বলবে, প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসে কী থাকে বলো তো CaSO4, 1/2H2O। এরকমভাবে বলতে এই যে H2O আছে এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ওয়াটার। এই ওয়াটারগুলো যদি বেরিয়ে যায় তাহলে স্ট্রাকচারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। মানে জলের মানে CaSO4, 2H2ওর মধ্যে 2H2O না হয়, যদি শুধু H2O হয় তাহলে সেটা জিপসাম থাকলো না, এটা আমি বলতে চাইছি। 1/2H2O না থেকে যদি অন্য কোনো চলে আসে বা জলটা যদি তুলে ফেলো, তাহলে সেটা আর তোমার প্লাস্টার অফ প্যারিস থাকলো না। বুঝতে পারলে তো? দাঁড়াও দেখা যাচ্ছে নাকি দেখি, সবুজ তো, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। ওকে, ভালো কথা। এটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়াটার ফার্স্ট। সেকেন্ড কী বলবে? গ্র্যাভিটি ওয়াটার। সেকেন্ডটা বলবে গ্র্যাভিটি ওয়াটার, নর্মাল যেটা আমাদের জল যেটা আমরা দেখি গ্র্যাভিটি ওয়াটার, মানে দ্য ওয়াটার হুইচ ইজ অ্যাকচুয়ালি হেল্ড বাই দ্য হেল্ড না, হুইচ ইজ অ্যাকচুয়ালি গোয়িং উইথ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, সেটা হচ্ছে গ্র্যাভিটি ওয়াটার। আরও ভালো করে বুঝতে পারবে গ্র্যাভিটি ওয়াটার এর পরের পার্টটা পড়াবে। তাই মোটামুটি গ্র্যাভিটি ওয়াটার সম্বন্ধে তোমরা জানো, যেটা গ্র্যাভিটির মাধ্যমে যাচ্ছে আর কি, যে জলটা। তারপরেরটা কী আছে বলো তো? অ্যাবজর্বড ওয়াটার, ADSORBED, অ্যাবজর্বড ওয়াটার। এখানে তোমরা একটু আলাদা জিনিস পড়বে আগেরটার থেকে, আগে যেটা পড়েছিলে তার থেকে একটু আলাদা পড়বে। কেন বলো তো? কারণ কি এখন তোমাকে জিনিসটা বলার সময় চলে এসছে। অ্যাবজর্বড ওয়াটার হচ্ছে 2 প্রকারের। অ্যাবজর্বড ওয়াটার আর 2 টাইপস। কীরকম? একটা তুমি বলবে যে হাইগ্রোস্কোপিক ওয়াটার। 1 সেকেন্ড দাঁড়াও তো, আমার মনে হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার 2 টাইপের। 1 সেকেন্ড দাঁড়াও একটু, না ঠিকই আছে। একটা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, আর একটা হচ্ছে ফিল্ম ওয়াটার। তাহলে কি হাইগ্রোস্কোপিক ওয়াটার, কি ফিল্ম ওয়াটার, দেখো এবার তোমাকে আমি ভালো করে বোঝাচ্ছি, তুমি বোঝো। ধরো এরকম একটা সয়েল আছে, এটা হচ্ছে কমপ্লিট একটা সয়েল, ঠিক আছে? এটা হচ্ছে সয়েল। সয়েলটা তুমি ওভেন ড্রাই করলে, ওয়ান্স ইউ পুট দ্য সয়েল ইন ওভেন, তখন কি সয়েলটা পুরো ড্রাই আছে, একদম ড্রাই, ঠিক আছে? অ্যাজ পার হেনরিস ল কী বলেছিলাম, যখনই একটা পার্শিয়াল প্রেশারের চেঞ্জ আসবে সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে জলটা সেখানে চলে আসবে কোনো একটা জায়গায়, মানে বেশি প্রেশারের জায়গা থেকে কম প্রেশারের জায়গায় বেসিক্যালি যাবে। এইবার এই পার্টিকুলার সয়েলটাকে যখন তুমি অ্যাটমসফিয়ারে নিয়ে আসলে, ধরো এটাকে তুমি অ্যাটমসফিয়ারে নিয়ে আসলে ATM, সঙ্গে সঙ্গে কী হবে, এর তো সারফেসটা আছে ড্রাই, সঙ্গে সঙ্গে অ্যাটমসফিয়ারের যে জলগুলো আছে সেই জলগুলো এখানে লেগে যাবে। এটা নীল দিয়ে দেখাই তোমাদের সুবিধা হবে, জলের কালার নীল। ধরো এরকম একটা জল চলে আসলো, এই যে জলটা চলে আসলো এইটাকে বলে হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। হাইগ্রোস্কোপিক ওয়াটার, বুঝতে পারলে? মানে ওই ড্রাইটার সাথে, ড্রাইটা যখনই তুমি অ্যাটমসফিয়ারে নিয়ে আসলে, অ্যাটমসফিয়ারে তো জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পগুলো ওই জায়গাতে চলে আসলো। কেন বলো তো? কারণ কি এর গায়ে জল কম ছিল। এটা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। তাহলে এটা তো আমি বুঝলাম হাইগ্রোস্কোপিক। তাহলে ফিল্ম ওয়াটারটা কি? ফিল্ম ওয়াটারটা দেখো, হাইগ্রোস্কোপিক ওয়াটারের পাশে না ভেপার থাকে, ভেপার, ওয়াটার ভেপার এরকম করে থাকে, এরকম করে ওয়াটার ভেপার থাকে, হালকা করে কনডেনসেশন হয়, কনডেনসেশন হয়ে ওয়াটার ভেপার থাকে। কি হয়?
ডিউ টু কন্ডেনসেশন, কন্ডেনসেশন মানে জানো নিশ্চয়ই, ডিউ টু কন্ডেনসেশন ওয়াটার ভেপার ফর্ম অ্যারাউন্ড দ্য hygroscopic water layer is called film water. এইটাকে ফিল্ম ওয়াটার বলে। এই টোটাল জিনিসটা নিয়ে তোমার অ্যাডসর্ব ওয়াটার তৈরি হচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা বলো। দ্য হোল থিং, মা ওটা খুললে আলো চলে আসবে, বন্ধ করতে হবে। এক সেকেন্ড দাঁড়াও। সো এই পুরো জিনিসটাকে একসাথে বলে হচ্ছে তোমার, বলবে যে ডিউ টু কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপার, ডিউ টু কন্ডেনসেশন ওয়াটার ভেপার ফর্ম অ্যারাউন্ড দ্য হাইগ্রোস্কোপিক ওয়াটার লেয়ার, দিস ইজ কল্ড ফিল্ম ওয়াটার। ব্যাস, পরিষ্কার কথা, এটাই ডেফিনেশন ফিল্ম ওয়াটার। তো এইরকমভাবে তোমার ফিল্ম ওয়াটারটা ফর্ম হচ্ছে, ঠিক আছে। তা তুমি বুঝতে পারলে এই ফিল্ম ওয়াটার এবং হাইগ্রোস্কোপিক ওয়াটার মিলে হচ্ছে অ্যাডসর্ব লেয়ারটা তৈরি হচ্ছে। ফোর্থ লাস্ট যেটা নিয়ে আমাকে এবার আলোচনা করতে হবে সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার দেখো বুঝতে পারলে কিনা, এটা এখনও, এটা নিয়ে তোমার বোঝার কথা না, এটা আমি বোঝাবো। হোয়াট ইজ ক্যাপিলারি ওয়াটার এখন বোঝাবো। এটা ছেড়ে বাকিটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে বুঝতে পারলে হাইগ্রোস্কোপিক ওয়াটার, ফিল্ম ওয়াটার এবং অ্যাডসর্ব ওয়াটারের মধ্যে ডিফারেন্স। তোমাকে এরকম করে ফট করে জিজ্ঞেস করতে পারে যে বলো তো, তোমার নাম ধরো সঞ্জয়, সঞ্জয় তুমি বলো তো হাইগ্রোস্কোপিক ওয়াটার, ফিল্ম ওয়াটার এবং অ্যাডসর্ব ওয়াটারের মধ্যে ডিফারেন্স কি? তখন তুমি বলে স্যার দেখুন অ্যাডসর্ব ওয়াটারের পার্ট হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার আর ফিল্ম ওয়াটার। হাইগ্রোস্কোপিক ওয়াটার হচ্ছে সেই ওয়াটারটা যেটা যখনই আমি একটা ড্রাই সয়েলকে এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসবো সঙ্গে সঙ্গে একটা সারাউন্ডিং লেয়ার তৈরি করে দেবে। কারণ কি বলুন তো, হেনরিজ ল অনুযায়ী ওখানে প্রেশারটা কম আছে, জলের প্রেশারটা, আর অ্যাটমসফিয়ারে জলের প্রেশারটা বেশি আছে, সেটা ওখানে চলে আসবে। ঠিক, এটা তো হলো হাইগ্রোস্কোপিক ওয়াটার। এবং কনডেনসেশনের জন্য বুঝতে পারছো তো, গরম না, কনডেনসেশন হবে। কনডেনসেশনের জন্য বেসিক্যালি কি হচ্ছে, এর আশেপাশে তোমার কনডেনসেশন হওয়ার জন্য এর আশেপাশে হচ্ছে তোমার ইয়ে থাকবে, ওই ওয়াটার ভেপার ফর্ম অ্যারাউন্ড হবে, সেই জায়গাটাকে বলে হচ্ছে তোমার ফিল্ম ওয়াটার। এবং এই দুটো মিলে অ্যাডসর্ব ওয়াটার তৈরি হয়, এরকম করে বলবে। আচ্ছা, ফিল্ম ওয়াটারের ডেফিনেশন যদি তুমি জানতে চাও আমি তোমাকে ডাইরেক্টলি বলে দিচ্ছি নোটস থেকে। লেখো তো, নোটসে ভালো করে লেখা আছে, লেখো। ইট ইজ অ্যাডসর্ব ওয়াটার, লেখো লেখো, ফিল্ম ওয়াটারের ডেফিনেশনটা লিখে রাখো। ইট ইজ অ্যাবজর্ব ওয়াটার হুইচ ইজ ফর্মড ডিউ টু কন্ডেনসেশন অফ অ্যাকুয়াস ভেপার অন দ্য লেয়ার অফ হাইগ্রোস্কোপিক ওয়াটার। ঠিক আছে, শুনে লিখে নেবে তোমরা। এটা হচ্ছে তোমার ইয়ের ডেফিনেশন, বেসিক্যালি তোমার ওই ফিল্ম ওয়াটারের ডেফিনেশন। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ফিল্ম ওয়াটারের ডেফিনেশন। আর ক্যাপিলারি ওয়াটার আছে, সেটা তোমাদের এখন বোঝাবো আমি। দেখো ব্যাস, এবারটা ক্যাপিলারি ওয়াটারটা কি, হোয়াট ইজ ক্যাপিলারি ওয়াটার, লেট মি সি। দেখো, যার জন্য তোমাদের একটা ছবি ড্র করাতে হবে। এই ছবিটা মোস্ট প্রবলি তোমাদের নোটসে দেওয়া আছে, এটা মেডিজির বই থেকেই আমি ছবিটা নিচ্ছি। হবে না, গ্রাউন্ড ওয়াটার আছে, জল হয়ে যাবে, জল আছে, গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, এই ধরো একটা এরকম একটা আছে, ঠিক আছে। এটা কি বলো তো, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, ভালো কথা বুঝতে পারলে। এইখানে তোমার আছে হচ্ছে ওয়াটার টেবিল আছে এরকম, এটা ওয়াটার টেবিল, এটা গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, আচ্ছা, এবার এর জায়গাটার নিচে যে যত জল আছে, ওয়াটার টেবিলের নিচে জল আছে, পুরো জল, এই যে ওয়াটার টেবিলের নিচে পুরো জল আছে, ওয়াটার টেবিলের নিচে পুরো জল। এই যে জলটা আছে সেটা কি বলো তো, সেটা হচ্ছে নর্মাল জল আর কি। মানে এর নিচে যে সয়েলটা আছে সেটা হচ্ছে গামা স্যাচুরেটেড কখন, যখন টোটালটা আমি করছি। আর গামা সাবমার্সড কখন, যখন আমি এফেক্টিভ করছি। দেখো বুঝতে পারলে কিনা, গামা স্যাচুরেটেড তখন যখন আমি টোটালটা করছি, গামা সাবমার্স তখন যখন আমি তোমার কি করছি, এফেক্টিভটা বার করছি। তোমরা জানো ভালো করে, এর আগেরটাতে আমি বললাম। আচ্ছা, এবার কি হয় বলো তো সমস্যাটা, বিকজ অফ ক্যাপিলারি টেনশন
কি হয়, ক্যাপিলারি টেনশনের জন্য এখানকার জলটা কিছু পরিমাণ উপরে উঠে যায় এরকম ভাবে। এইটাকেই বলে হচ্ছে ক্যাপিলারিটি ওয়াটার। কিছু পরিমাণ জল এবং কতটা ওঠে সেটা ক্যালকুলেট করতে হবে, তার জন্য উপায় আছে। তার জন্য কি উপায় আছে, এই যে আমি বললাম তারজাগি এবং পেকের ইকুয়েশন, এইচ সি ইজ ইকুয়াল টু কি, এইচ সি ডি10 ইন্টু এইচ সি ডি10 ইন্টু কী ছিল ই। এখান থেকে এই যে এইচ সিটাই হচ্ছে কত হাইট উপরে উঠবে, এইচ সি ইজ ইকুয়াল টু কী হচ্ছে সি ডিভাইডেড বাই ডি10 ইন্টু ই। তারজাগি অ্যান্ড পেকের ইকুয়েশনটা পড়ানো না, মেন তোমার শর্ট নোটসের মধ্যে লেখালাম, তারজাগি আর পেক ইকুয়েশনটা দেখো, এটা ছিল এইটা হচ্ছে এইচ সি, এই যে কতটা উপরে উঠবে এটা বার করা যায় এই ইকুয়েশনের মাধ্যমে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের বলে দেবে না পরীক্ষা যে কতটা উপরে উঠলো, তোমাকে ধরে এইটা দিয়ে বার করতে হবে, আমি অঙ্ক করাবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, যাই হোক, তো এই যে এইচ সি যে উঠে যাচ্ছে, এই যে জোনটা আছে দেখো তো, এই জোনটা বুঝতে পারছো কিনা, এই যে জোনটা, এই যে জোনটা, এই জোনের ওয়াটারটাকে বলা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। এই জোনের ওয়াটারটাকে বলা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। ব্যাস, এটাই আমার বলার বক্তব্য ছিল। বলো বুঝতে পারলে কি? এই যে এই জোনটা থাকে কি বলতো, টেনশনে থাকে, দিস জোন ইজ অলওয়েজ আন্ডার টেনশন। তাহলে তুমি কি বলবে, একদম টেনশন, এ খুব টেনশনে আছে, এর মধ্যে বিশাল চাপ হয়ে গেছে, টেনশনে আছে। এই জোনের যে জলটাকে, এই শুধু এইটুকু ক্যাপিলারি ফ্রিঞ্জ খুব সামান্য থাকে, বেশি বড় হয় না, কিন্তু ওয়াটার টেবিলের উপরে সবসময় মনে রাখবে, ওয়াটার টেবিল যেখানে শেষ সেখানে কিন্তু, মানে ওয়াটার টেবিল যেখান থেকে শুরু সেখান থেকে জল শুরু না, তার উপরে কিছুটা জায়গা তোমার হচ্ছে সবসময় তুমি ভাববে যে ক্যাপিলারি ফ্রিঞ্জের মধ্যে থাকে, এটা তোমাকে মনে রাখতে হবে। এই জোনটাকেই বলা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। যেই জায়গাটা উপরে আছে এটা তো এরেটেড জোন বলে, ঠিক আছে, ওগুলো নিয়ে তোমার অতটা চাপ নিয়ে লাভ নেই, ওগুলো না জানলেও চলবে। এই জোনটাকে বলে ক্যাপিলারি ওয়াটার, এটা তোমাকে মনে রাখতে হবে, দিস জোন ইজ কল ক্যাপিলারি ওয়াটার। আচ্ছা, এবার এখানে ঘটনাটা কি হচ্ছে, এখন তো সবে শুরু, তুমি ক্যাপিলারিটি এখনো বোঝোনি, এখন তো সবে শুরু। এই যে উঠলো কেন, কি এমনি উঠবে নাকি, কিসের জন্য টেনশন হলো, এগুলো তো সব বলবো, ডোন্ট ওয়ারি। আপাতত তোমাকে ক্যাপিলারিটির জিনিসটা ফিজিক্যালি বোঝালাম যে এটা হচ্ছে ক্যাপিলারিটি, এবার আসল জিনিসে। ঠিক আছে, দেখো কি হচ্ছে, বেসিক্যালি কি হচ্ছে তোমাকে সব বোঝাবো, দেখো কোনো অসুবিধা নেই। এটার জন্য তোমাকে পড়তে হবে হচ্ছে ক্যাপিলারি টিউব, যেই জিনিসটা অ্যাকচুয়ালি ফ্লুইড মেকানিক্সে পড়ানো হয়, ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব সম্বন্ধে তোমাদের একটু ভালো করে আইডিয়া রাখতে হবে। দেখো কি হচ্ছে, বেসিক্যালি ধরো একটা টিউব আছে, এই ধরো এরকম, এটা ধরো টিউব, এটা তো বড় আছে আরও ছোট। এই টিউবটাকে যদি তুমি জলের মধ্যে চুবিয়ে দাও, মানে জলের মধ্যে যদি চুবিয়ে দাও, তাহলে কী হবে বলো তো, মানে যেখানে জলটা শেষ হবে তার উপরে অবধি জলটা উঠে থাকবে, মানে যেখানে তোমার বালতির লেভেলটা আছে তার উপরে জলটা উঠে থাকবে। কীরকম হচ্ছে দেখো, তোমাকে গ্রাফ দেখালে আরও বুঝতে পারবে। দেখো, এই ধরো একটা ওয়াটারের বালতি আছে, দিস ইজ দ্য বালতি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটারের একটা বালতি, এখানে এরকম জল আছে, এটা হচ্ছে বালতি, ওকে, ওয়াটার ইজ হেয়ার। এই বালতির মধ্যে তুমি এরকম একটা স্মল ডায়ামিটারের টিউব ঢুকিয়ে দিলে। কেন স্মল ডায়ামিটার বলছি সব বলবো, ডোন্ট ওয়ারি। এরকম একটা টিউব ঢুকিয়ে দিলে কি হবে বলো তো, হোয়াট উইল হ্যাপেন, সরি এই জায়গাটা তো নিচেরটা গ্যাপ থাকতে হবে, নিচেরটা গ্যাপ না থাকলে ঢুকবে কী করে, নিচে গ্যাপ আছে, আরে নিচে গ্যাপ না থাকলে জলটা উঠবে কী করে, তো নিচে গ্যাপ আছে, তখন কি হবে বলো তো, এখানে জলটা থাকবে না। তুমি তো ভাবতে পারো যে স্যার এই টিউবের মধ্যে জলের লেভেলটা এই অবধি থাকবে না, কী হবে বলো তো, একটু উপরে উঠে যাবে, জলের লেভেলটা এই অবধি থাকবে। কেন উঠছে, কি হচ্ছে, সব ক্যাপিলারিটির মাধ্যমে তুমি জানতে পারবে। মানে এই যে জলটা, সেই জলটাই ভিতরে ঢুকলো, বুঝলো, এখান দিয়ে ঢুকে ও একটু উপরে উঠে গেল, এই অবধি উঠে থাকলো এরকম, মানে এইখানে না থেকে এই অবধি উঠলো। কেন উঠলো, এটাই তো কোশ্চেন, ক্যাপিলারিটির জন্য উঠলো। কী হচ্ছে তোমাকে এবার আমি বলছি, দেখি ওকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখা তো যাচ্ছে, কিন্তু অত ছোট জায়গায় করা যাবে না, আর একটু বড় করে করতে হবে, নো প্রবলেম। এবার এই টিউবটাকে আমি বড় করে দেখাচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা বুঝে গেছো। এই টিউবটাকে বড় করে না দেখালে তুমি অ্যাকচুয়ালি প্রিন্সিপাল মেকানিজমটা বুঝতে পারবে না। এই শুধু টিউবটাকে দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছি না। হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে টিউবটাকে একটু বড় করে দেখালাম যাতে বুঝতে পারো। ঠিক আছে, টিউবের ভিতর জল ঢুকে গেছে, এরকম জল ঢুকে গেছে, ঠিক আছে, এই রকম হয়েছে। বলো এটা কেন হলো, ওয়াই দিস ইজ হ্যাপেনিং, কেন হলো তোমাকে বলছি। দেখো, এইটা যে ম্যাটেরিয়ালের আছে, এই যে এইটা গ্লাসটা, যাই ম্যাটেরিয়াল হোক না কেন, গ্লাসের হোক বা
পলিথিনের হোক বা স্টিলের হোক, যাই হোক, তার সাথে জলের একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণটাকে কি বলে? আরে বাবা, জলের সাথে জলের আকর্ষণটাকে কি বলে? তোমাকে আমি বলেছিলাম না যে হোমো, কী রে ভাই, কোহেশন আর স্ট্রেট অ্যাডহেশন। তার মানে জলের সাথে জলের আকর্ষণটাকে তুমি বলবে হচ্ছে কোহেশন। তো জলের সাথে জলের একটা কোহেশন আছে, আর জলের সাথে এই গ্লাসেরও একটা অ্যাডহেশন আছে। এইখানে কি হয় বলো তো? অ্যাডহেসিভ ফোর্সটা গ্রেটার দেন কোহেসিভ ফোর্স হয়। যেহেতু অ্যাডহেসিভ ফোর্সটা কোহেসিভ ফোর্সের থেকে বেশি, সেহেতু এ গ্লাসটার দিকে একটু বেশি টেনে নিবে। দেখো বুঝতে পারলে কিনা? অ্যাজ দ্য ইন দিস কেস কি হয় বলো তো? অ্যাকচুয়ালি যেহেতু অ্যাডহেসিভ ফোর্সটা মানে গ্লাসের টানার ফোর্সটা, গ্লাস জলটাকে টানছে, তার ফোর্সটা এর কোহেসিভ ফোর্সের থেকে বেশি, সেই জন্য এটা। এবং তুমি জানো পরিষ্কার কথা যে এখানে সারফেস টেনশন হয়। এখন সারফেস টেনশন পড়াতে গেলে বহুত সময় লেগে যাবে। আপাতত জেনে রাখো সারফেস টেনশনের জন্য মানে জলের যে উপরের উঁড়ে থাকে সেটা হচ্ছে টেনশানে থাকে। বিকজ অফ সারফেস টেনশন জলের, এটা ধরো জল আছে, জলের যে উপরের পার্টটা থাকে সেই পার্টটা সবসময় টেনশানে থাকে। কেন বলো তো? ও হচ্ছে সার্কুলার রাউন্ড করার সবসময় চেষ্টা করে এবং সবসময় টেনশানে থাকে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাডহেসিভ ফোর্সটা হচ্ছে কোহেসিভ ফোর্সের থেকে বেশি। যেহেতু অ্যাডহেসিভ ফোর্সটা যদি কোহেসিভ ফোর্স বেশি হতো তাহলে কী হতো বলো তো? তোমাকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরো কোহেসিভ ফোর্স বেশি, ধরো পারদ আছে, পারদ মার্কারি, তাহলে কী হতো বলো তো? এরকম হয়ে যেত। কেন বলো তো? আরে গ্লাসটা তো পারদটাকে টানতে পারছে না, মানে ওদের মধ্যে অ্যাডহেশন নেই কিন্তু কোহেশন আছে। একদম পারদ একে অপরকে টেনে ধরে রাখছে, আমি ছাড়বো না তোমাকে। তো পারদের মধ্যে যেহেতু কোহেশন বেশি আছে সেহেতু এরকম হয়ে যাবে। কিন্তু যেহেতু জলের মধ্যে জলের যে কোহেসিভ ফোর্সটা আছে সেটা দুর্বল, কিন্তু জল আর গ্লাসের অ্যাডহেসিভ ফোর্সটা বেশি, সেহেতু তো এটা এইদিকে চলে আসছে। দেখো বুঝতে পারলে কিনা? আর সারফেস টেনশন তো উপরে থাকেই, সবসময় একটা টেনশন ফোর্স থাকে। এখন সারফেস টেনশন আমি ফ্লুইডেই পড়াবো, এখন সারফেস টেনশন পড়াতে গেলে তো 2 ঘন্টা লেগে যাবে। জেনে নাও একটা সারফেস টেনশন থাকে। সো এখানে টি থাকলো, এখানে টি থাকলো, এইটাই হচ্ছে সারফেস টেনশন ফোর্স। এই সারফেস টেনশন ফোর্সের জন্যই কিন্তু জলের অণুগুলো গোল হয়, মানে ড্রপলেট, জলের যে ড্রপলেট হয় সেটা সার্কুলার হয় বিকজ অফ দি সারফেস টেনশন ফোর্স, সারফেস টেনশন। ঠিক আছে, ভালো কথা, টিটা হচ্ছে সারফেস টেনশন ফোর্স। এবার এই যে জিনিসটা আছে না, এই জিনিসটার ধরো এটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে ডি, আর এই যে হাইটটা যে আছে এই নিচের অবধি, হাইটটা হচ্ছে এইচ ডাব্লিউ, শুধু এইচ ডাব্লিউ কোনো, শুধু এইচ ধরো, এইচ অবধি উঠেছে। আর এখানে ধরে নাও ওয়াটার আছে, ধরে নাও ওয়াটার আছে, এই ধরে আমি প্রুফ করছি যে এইচ সিটা কত হয়, দেখি, আই ক্যান প্রুভ ইট। দেখো কী হচ্ছে। আচ্ছা তোমাদের আগে একটু বলে দিই, বোতলটা কোথায় গেল? এই যে বোতলটা দেখো, এইটা কিন্তু ওই টিউবটা, এই যে টিউবটা হচ্ছে এইটা। অতএব এই যে ফোর্সটা আছে সে ফোর্সটা কিন্তু সার্কুলার ফোর্স, বুঝতে পারছো তো? শুধু দুই দিকে নয় কিন্তু, মানে আমি এটা 2Dতে দেখাচ্ছি বলে অনলি দুই দিকে দেখাচ্ছি, বিকজ ইট ইজ 2D, আমি তো 3D দেখাতে পারছি না। বাট এই ফোর্সটা কিন্তু চার দিকে আছে এরকমভাবে, এইরকমভাবে আছে, একদম চারদিকে আছে। দেখো বুঝতে পারছো কিনা? এরকম চারদিকে ফোর্সটা আছে, মানে একদম সব দিক থেকে ধরে রেখেছে ও, বুঝতে পেরেছো তো? মানে বেসিক্যালি আমি যদি তোমাকে দেখাতে যাই কীরকমভাবে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই ধরো একটা রুমাল আছে, ঠিক আছে, মানে এইরকমভাবে চারদিক থেকে টেনে 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 ধরেছে, একদম সব দিক থেকে, ফ্রম অল সাইডস এরকম করে টেনে রেখেছে। জলটা নিচে আছে, এই যে আমি আমার হাতটা দেখো, বুঝতে পারছো কিনা? এরকমভাবে টেনে রেখেছে, এই দেখো চারদিক থেকে টেনে রেখেছে, কিন্তু সব দিক থেকে, মানে ফ্রম অল সাইডস এরকম সার্কুলারভাবে টেনে রেখেছে। দেখো বুঝতে পারলে কিনা? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস। এবং এই যে অ্যাঙ্গেলটা ধরো, এটা আলফা, আলফা না হয় থিটাও নিতে পারো, কোনো ব্যাপার না, আমি আলফা ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে জলটা যে এক্সট্রা উপরে উঠলো, এটা তো একটা নিজস্ব ওয়েটের জন্য উপরে উঠে আছে। মানে এই যে জলটা যে উপরে উঠলো, কেন উপরে উঠলো? এই টেনশনটা টানছি বলে উপরে উঠলো না? তুমি বুঝতে পারছো না? এই জলটা উপরে উঠলো কেন? এই যে এখানে একটা বালতি ছিল, তোমাকে বালতিটা আমি ড্র করিনি, এইরকম বালতির মধ্যে জল ছিল, ঠিক আছে, এরকম বালতির মধ্যে জল ছিল।
হ্যাঁ এরকম জল ছিল, ধরো সরি এরকম পুরো জল ছিল, ঠিক আছে। এবার যখন আমি চুবালাম তখন হচ্ছে এই 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 অবধি এক্সট্রা উঠে গেল। এই যে এক্সট্রাটা উঠলো সেটা কেন উঠলো? কারণ কি এই যে সারফেস টেনশন ফোর্সটা টানছে উপর দিকে, বলছে যে তুমি আমার দিকে আসো, জল বলছে আমার দিকে আসো, সেই জন্যই তো, তাই না? টানছে, সেই টানার জন্য তো উপরে উঠলো। এবার এইখানকার যে ওয়েটটা আছে সেটা ব্যালেন্স করলেই হয়ে যাবে। কি ওয়েট ব্যালেন্স করবে? আরে বাবা এই যে এইটা যে এক্সট্রা একটা ওয়েট উঠলো, এর ওয়েটটা নিচের দিকে আছে। এই জলের যে কলামটা তার ওয়েটটা নিচের দিকে আছে কিনা বলো? ইজ ইট বিলো অর আপ? এটা হচ্ছে নিচের দিকে, আর টেনশনটা উপরের দিকে। এই দুটো ফোর্সকে ব্যালেন্স করে দাও। আরে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াস টু জিরো, আর কিচ্ছু নেই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইওর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াস টু জিরো। কী হচ্ছে তাহলে? উপরের ফোর্সটা নিই, উপরের ফোর্সটা কি? টি কস আলফা, চারিদিক থেকে নিচ্ছে টি কস আলফা, এরকমভাবে সারফেস টেনশন ফোর্স টি কস আলফা। বুঝতে পারলে? ওকে, আচ্ছা। আর এইটা কত হচ্ছে? এইটা হচ্ছে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। ঘনত্ব হচ্ছে রো ডাব্লু নিলাম। আচ্ছা, আয়তনটা কী হবে? এটার π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এইচ। দেখো আয়তন এটা হলো কি না, এটা হচ্ছে আয়তন। এই যে এইটুকু জলের ভলিউম হচ্ছে এটা, হলো। এইটা হচ্ছে ঘনত্ব। এবার এটা ভর বেরোচ্ছে, আমাকে লাগবে ওয়েট, সো আমাকে জি দিয়ে গুণ করে নিতে হবে। টি কস আলফা, টি কস আলফাটা চারিদিকে এরকম। আচ্ছা, এটা তো তোমার ইয়ে হবে, তোমার ইয়ে গুণ করতে হবে, এখানে πd গুণ করতে হবে। টি কস আলফা ইন্টু πd না, চারিদিকে পেরিমিটার ইন্টু πd। টি কস আলফা ইন্টু πdটা গুণ করতে হবে। টিটা তো সারফেস টেনশন। হ্যাঁ, সারফেস টেনশনের ইউনিট কী হয় দেখবে? সারফেস টেনশনের ইউনিট হয় নিউটন পার মিটার। সারফেস টেনশনের ইউনিট হয় নিউটন পার মিটার রে বাবা। তো এটা তো ফোর্সে আনতে হবে, নিউটনে আনতে হবে, কারণ কি এদিকে তো নিউটন আসে, এদিকেও নিউটনে আনতে হবে। সেই জন্য তোমার এটাকে মানে πd দিয়ে গুণ করতে হবে। πd দিয়ে গুণ করলে, আরে চারিদিকে হচ্ছে না, πd দিয়ে তো গুণ করতে হবে, তুমি ভুলে যাচ্ছ কেন? πd দিয়ে গুণ না করলে তো এই পার মিটারটা কাটবে না, ঠিক আছে? হলো। আচ্ছা, এটা করি তাহলে। টি কস আলফা, পাই কাটা যাচ্ছে, ডি কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে? গামা ডাব্লু করে দিলাম, রো ডাব্লু ইন্টু জিটাকে গামা ডাব্লু করে দিলাম, ইন্টু DH/4। তাহলে এইচটা আমাকে বার করতে বলছে তো, 4t cos আলফা ডিভাইডেড বাই গামা ডাব্লু ইন্টু ডি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা। দেখো, বুঝতে পারলে? এই যে এইচটা কতটা উঠবে সেটা তুমি এভাবে জানতে পারবে। বুঝতে পারলে কিনা বলো? কতটা উঠলো সেটা তুমি এভাবে জানতে পারবে। এই যে হাইটটা, মানে জলের লেয়ার থেকে কতটা লেয়ারে উঠে যাবে সেটা তুমি এভাবে জানতে পারবে। এটা কিসের উপর ডিপেন্ড করে? প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। এই যে কতটা হাইট হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? সারফেস টেনশন ফোর্সের উপরে। তার মানে কি, সারফেস টেনশন যত বাড়বে, মানে কোন প্রত্যেকটা জিনিসের সারফেস টেনশন আলাদা আলাদা না, প্রত্যেকটা ফ্লুইডের সারফেস টেনশন ফোর্স আলাদা। জলের সারফেস টেনশন কত আমি আলোচনা করেছিলাম গুগল মিটে। সারফেস টেনশন ফোর্স যত বাড়বে তোমার এই হাইটটা তত বাড়তে থাকবে। আচ্ছা, তোমার ডেনসিটি, ফ্লুইডের ডেনসিটি যত বাড়বে হাইট তত কমবে। গামা ডাব্লু যত বাড়বে হাইট তত কমবে। আর একটা কি ডায়ামিটার, মানে এই যে না আমি বলেছিলাম যে সরু রড লাগবে, তোমাকে বললাম না, আমি পরে বলবো যে কেন সরু রড দরকার। মোটা রড হলে কী হবে বলো তো? এই যে এইচটা কম হবে, যত ডায়ামিটার বাড়াবা এইচটা তত কমবে। বুঝতে পারলে? সো তোমার ডায়ামিটারটা হওয়া উচিত ছোট, তুমি যদি বেশি এইচ পেতে চাও। তোমার তত ছোট ডায়ামিটার হবে যত তুমি বেশি এইচ পাবে। ডায়ামিটার যত ছোট তত এইচ বেশি। দেখো, বুঝতে পারলে কিনা? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস থিংস অর নট? ঠিক আছে, এবার এখান দিয়ে বহুত কনসেপ্ট আছে। এবার এই জিনিসটা রেখে বাকি জিনিসগুলো আমি মুছে দেবো। এটা তোমার ফর্মুলা বেরোলো, ঠিক আছে? এটা তোমার ফর্মুলা বেরোলো। এবার দেখো, আমি তোমাকে কি বলেছিলাম? পোর ওয়াটার প্রেশারের ফর্মুলা দেখো কি বলেছিলাম, যে এইচ ইন্টু গামা ডাব্লু। আরে বাবা, পোর ওয়াটার প্রেশার, পজিটিভ পোর ওয়াটার প্রেশার যেটা ছিল, পজিটিভ পোর ওয়াটার প্রেশারের ফর্মুলা কী ছিল? এইচ ইন্টু গামা ডাব্লু। নেগেটিভ পোর ওয়াটার প্রেশারের ফর্মুলা এইচ ইন্টু গামা ডাব্লু। দেখো তো, নেগেটিভ পোর ওয়াটার প্রেশারও হচ্ছে এইচ ইন্টু গামা ডাব্লু। খালি একটাই ডিফারেন্স কি জানো? এখানে HC হবে, এইটা হচ্ছে HC, এটা হচ্ছে HC। দেখো, বুঝতে পারলে কিনা? তাহলে নেগেটিভ পোর ওয়াটার প্রেশারের ফর্মুলা তুমি আপাতত জানলে কি? HC। HC মানে কতটা জল উপরে উঠে এসছে।
তাহলে এইচ হচ্ছে মনে রাখবে বিলো ওয়াটার টেবিল, মানে জাস্ট এইচসি দিয়ে আমি ডিফারেন্সিয়েট করলাম আর কিছু না, মানে এটাকে এইচসি বলে না, তুমি এইচও বলতে পারো। আমি একটা এইচ যেহেতু নিয়েছি আর একটা এইচসিকে দিয়ে আলাদা করার জন্য আর একটা এইচসি রাখলাম, তাহলে এইচ হচ্ছে বিলো ওয়াটার টেবিল মনে রাখবে। আজ থেকে এইচসি মানে হচ্ছে অ্যাবাভ ওয়াটার টেবিল। তাহলে যদি কোনো জিনিস অ্যাবাভ ওয়াটার টেবিল থাকে সেটা হচ্ছে নেগেটিভ পোর ওয়াটার প্রেশার হয়ে যাবে, কোনো জিনিস যদি বিলো ওয়াটার টেবিল থাকে সেটা পজিটিভ পোর ওয়াটার প্রেশার হয়ে যাবে। বুঝতে পারলে কিনা বল? তাহলে আমি আজকের থেকে অ্যাবাভ ওয়াটার টেবিলটা এইচসি দিয়ে ইন্ডিকেট করবো জাস্ট বোঝানোর জন্য, আর বিলো ওয়াটার টেবিলটাকে তো এইচ দিয়ে ইন্ডিকেট করবো। এবার তোমাকে আমি আবার বোঝাচ্ছি, এবার এই জিনিসগুলো পুরো মুছে দিচ্ছি। দেখো এইটা থাক, দেখো এই ছিল হচ্ছে তোমার ওই জিনিসটা, হ্যাঁ এইখানে ছিল হচ্ছে তোমার ওয়াটার টেবিল, আর এটা তোমার ছিল হচ্ছে গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, আমি কি বললাম, ধরো এইখানটা হচ্ছে এইচ। এইচ কেন বিলো ওয়াটার টেবিল আছে? আরে বাবা ওয়াটার টেবিলের নিচেরটাকে আমি এইচ বললাম না, তো ধরো এইচ বলা আছে 10 মিটার, তোমাকে বললো 10 মিটার নিচে কত তোমার পোর ওয়াটার প্রেশার আছে বলো, 10 মিটার নিচে কত পোর ওয়াটার প্রেশার আছে বলো, জিজ্ঞেস করলো। তুমি কি করবে? স্যার দেখুন 10 ওয়াটার নিচে আপনি পোর ওয়াটার প্রেশার বলছেন, তো অবভিয়াসলি এটা পজিটিভ পোর ওয়াটার প্রেশার হবে, পরিষ্কার বলে দেবে প্রথমে, হ্যাঁ এটা পজিটিভ পোর ওয়াটার প্রেশার হবে। কীরকম হবে? নিচে যেহেতু বলেছে বিলো 10 ইন্টু গামা ডাব্লু, গামা ডাব্লু 10, অতএব 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এইটা হলো আপনার পজিটিভ পোর ওয়াটার প্রেশার। এবার যদি স্যার তোমাকে বলে যে নেগেটিভ পোর ওয়াটার প্রেশার বার করো, নেগেটিভ বলবে না, বলবে কি পোর ওয়াটার প্রেশার বার করো অ্যাবাভ গ্রাউন্ড ওয়াটার টেবিল এইখানে, অত বেশি হবে না এখানে, যেমন 10 আছে, এখানে ধরো তোমাকে বললো 1 মিটার উপরে, 1 মিটার উপরে কত নেগেটিভ পোর ওয়াটার প্রেশার আছে তোমাকে বার করতে বললো। তোমাকে বলবে পোর ওয়াটার প্রেশার বার করো, নেগেটিভ পজিটিভ বলবে না। যখনই দেখবে তুমি ওয়াটার টেবিলের উপরে আছে, কি বললো, আরে বাবা এটা কিন্তু একদম বাইবেলের মতো মনে রাখো, যখনই দেখবে অ্যাবাভ ওয়াটার টেবিল আছে, পরিষ্কার কথা তুমি মনে রাখবে যে ওটা হচ্ছে তোমার নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ পোর ওয়াটার প্রেশার কত হচ্ছে? 1 ইন্টু 10 + -10। আচ্ছা মাইনাস দিও না, মাইনাসটা দেয় না, কারণ কি ওটা তো একটা প্রেশারই, মাইনাস দিও না, শুধু বলবে নেগেটিভ পোর ওয়াটার প্রেশার হচ্ছে 10 কিলোমিটার পার মিটার স্কোয়ার। বুঝতে পারলে কিনা বলো? শর্ট নোটস বার করো, পুল আউট ইউর শর্ট নোটস, পুল আউট ইউর শর্ট নোটস অ্যান্ড রাইট ইন দ্য শর্ট নোট দ্যাট, এই জিনিসটা লেখো, আমি বলে দিচ্ছি, দাঁড়াও কী লিখবে আমি বলে দিচ্ছি। এইটা প্রথমে লেখো, রাইট ডাউন দিস ফর্মুলা, HC = 4T cos alpha by gamma WD, গামা ডাব্লু না হয়ে এখানে তুমি দেখো রো ডাব্লু জিডি, গামা ডাব্লু আবার তুমি বুঝতে পারবে না, মানে ইউনিট ওয়েট অফ ওয়াটার ইন্টু জিডি। তো HC = 4T cos alpha ডিভাইডেড বাই রো ডাব্লু জিডি, এই একটা ফর্মুলা তুমি মনে রাখবে। আরে বাবা কতটা হাইটে উঠলো তুমি এটা দিয়ে বার করতে পারবে তো। হ্যাঁ সেকেন্ড ফর্মুলাটা তুমি কি লিখবে বলো তো, এইটা লেখো, এই জিনিসটা লিখে নাও। লেখো যে যদি পজিটিভ পোর ওয়াটার প্রেশার হয় তার ভ্যালুটা বলবে H ইন্টু গামা ডাব্লু, নেগেটিভ পোর ওয়াটার প্রেশার বললে HC ইন্টু গামা ডাব্লু। ওখানে লিখে রাখো H হচ্ছে বিলো ওয়াটার টেবিল আর HC হচ্ছে অ্যাবাভ ওয়াটার টেবিল, ব্যাস তুমি বুঝে যাবে। এটা তুমি শর্ট নোটসে লেখো। এবার দেখো, এবার এখানে একটা ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। কীরকম বোঝার ব্যাপার? এই ধরো গ্রাউন্ড লেভেল আছে, এইটা তোমার ওয়াটার টেবিল আছে, ওয়াটার টেবিলটা এরকম আছে। এইবার এইখানে যে সয়েলটা আছে, এই টোটাল সয়েলটা, এটা মাঝখানে ডিস্টার্ব দিচ্ছে, এই যে টোটাল সয়েলটা আছে, এই টোটাল সয়েলটা দু টাইপের সয়েল হতে পারে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2, দুই টাইপের। প্রথমটা কি আছে? স্যান্ড, আর একটা আছে ক্লে। স্যান্ডের রেঞ্জ কত? 75 মাইক্রোমিটার থেকে তোমার হচ্ছে 4.75 মিলিমিটার, ঠিক আছে। আর এর রেঞ্জটা কত? লেস দেন 0.002 মিলিমিটার অথবা 2 মাইক্রোমিটার, লেস দেন। এই দুটো আছে, 2 টাইপ অফ সয়েল আছে। এবার তোমাকে বলবে যে বলো তো, ইন্টারভিউর কোশ্চেন, তোমাকে বলবে যে এই দুটো সয়েলের মধ্যে কোন সয়েলটাতে বেশি ক্যাপিলারি রাইজ হবে, বলো। ইন হুইচ সয়েল মোর ক্যাপিলারি রাইজ উইল অকার অ্যান্ড হোয়াই? দিস ইজ দ্য কোশ্চেন, যে দিস টু আর দ্য সয়েল, তুমি বলো এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ক্যাপিলারি রাইজ হবে এবং কেন? আশা করি ভাবা হয়ে গেছে, দুভাবে তুমি অ্যান্সারটা দিতে পারো। একটা তুমি বলে স্যার দেখুন আমাদের তো তারজাগি আর পেকের ইকুয়েশন আছেই, তারজাগি পেক ইকুয়েশন কি? C = HC × E × D10,
সেই হিসাবে আমি বলতে পারি যে এইচ সি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ই ইন্টু ডি10। তার মানে সমস্ত কিছু যদি আমি কনস্ট্যান্ট রাখি, ডি10 যার কম তার এইচ সিটা বেশি। আরে বাবা, যার ডি10টা কম হবে মানে এফেক্টিভ সাইজ যার কম হবে তার এইচ সিটা বেশি, তার মানে ক্যাপিলারি রাইজটা বেশি। এইচ সি মানে কি? ক্যাপিলারি রাইজ না? এইচ সি মানে হচ্ছে ক্যাপিলারি রাইজ। ক্যাপিলারি রাইজ দেখো তো বুঝতে পারলে কি না? তার মানে স্যান্ডের সাইজটা বড় সেই জন্য ক্যাপিলারি রাইজ কম, ক্লের সাইজ ছোট তাই জন্য ক্যাপিলারি রাইজ বেশি। দেখো বুঝতে পারলে কি? অতএব তুমি বলবে যে স্যার দেখুন ডি10 যার ছোট তার এটা বেশি হবে, সে যেহেতু ক্লের ডি10টা ছোট সেহেতু বেশি যাচ্ছে, আর স্যান্ডের যেহেতু কম সেহেতু স্যান্ডের যেহেতু বেশি সেহেতু কম হচ্ছে ক্যাপিলারি। এটা একটা বলবে। এখানে একটা অ্যাম্বিগুইটিও আছে। অ্যাম্বিগুইটি কি? ভয়েড রেশিওটা। বলে স্যার ক্লের তো আবার ভয়েড রেশিও বেশি হয়, ঠিক আছে, কিন্তু দুটো মিলে যখন তুমি দেখবে তখন দেখবে ক্লেরই ক্যাপিলারি রাইজ বড় হচ্ছে। অতএব এই জায়গাটা যদি অ্যাম্বিগুইটি আছে এই জায়গাটা তুমি বলবে না, ছেড়ে দেবে। তার জাগি পেক পরীক্ষার সময় বললে তুমি বলবে স্যার দেখুন ক্যাপিলারিটির যে ফর্মুলা আছে সেটা কিন্তু কেউ ভুল করতে পারবে না। কি? এইচ সি মানে হচ্ছে 4t cos আলফা ডিভাইডেড বাই কী ছিল? রো ডাব্লু জি ইন্টু ডি। এইখানে দেখুন ডায়ামিটারটা যদি কম হয় ক্যাপিলারি রাইজ বাড়বে। ডায়ামিটার ক্লের ক্ষেত্রে কম, ডায়ামিটার কম সেই জন্য ক্যাপিলারি রাইজ বেশি, স্যান্ডের ক্ষেত্রে ডায়ামিটার বেশি সেই জন্য ক্যাপিলারি রাইজ কম। এইটা যদি তুমি বলে দাও তাহলে সেখানে কোনো চাপ হবে না। তার জাগি পেকে কিন্তু তোমাকে ওখানে জিজ্ঞেস করবে যে ভয়েড রেশিওটা তো আবার ক্লের ক্ষেত্রে বেশি হয়। জানো তো ভয়েড রেশিও ফাইন গ্রেন সয়েলের ক্ষেত্রে বেশি হয়। অনেকেই কিন্তু জানো না, ভাবো যে স্যান্ডে বোধহয় ভয়েড রেশিও বেশি হবে। না না, স্যান্ডে পারমিয়াবিলিটি বেশি হয় কিন্তু ভয়েড রেশিও বেশি থাকে ফাইন গ্রেন সয়েলে। এনিওয়ে চলো, তো তুমি এইভাবে বলবে যে স্যার দেখুন তাহলে টাইপ 1 সয়েলের ক্ষেত্রে আমার ক্যাপিলারি রাইজটা কম হচ্ছে কারণ কি সাইজটা বড় বলে। এখানে বলাই আছে যার সাইজ যত কম হবে এইচ সি তত বেশি হবে, তাহলে ক্লের সাইজটা কম সেই জন্য এইচ সি বেশি। ব্যাস, এইটা হলো তোমার ক্যাপিলারিটি হয়ে গেল। মানে ক্যাপিলারিটি বোঝানো আমার এখানেই শেষ। এবার দেখো পুরোপুরি শেষ হয়নি, আরও আছে। এরপরে তো আসল মজা আসবে। ধরো এই তো ছিল, ও এত ছোট করলে হবে না, আর একটু বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, টিউবটা ধরো ছোটোই আছে বাট যেহেতু একটা ছবি আছে না একটু বড় করে দেখাতে হবে। ধরো এরকম আছে, হচ্ছে না ছবিটা, হ্যাঁ এইরকম আছে, বুঝতে পারলে তো? এটা এদিকে গেছে, এটা ওইদিকে গেছে, মানে জাস্ট টিউবটাকে আমি একটু বড় করে দেখালাম যাতে ছবিটা ভালো করে বোঝা যাবে। এই যে এইটা তো একটা সার্কেল, দিস ইজ এ সার্কেল, এটা একটা সার্কেল মানে কমপ্লিট হয়নি কিন্তু সার্কেলটা কমপ্লিট হতো, বুঝতে পারলে তো? সার্কেল, সেই সার্কেলের ধরো এইটা হচ্ছে আর, মানে সরি আর না, সেন্টার, সরি এটা হচ্ছে সেন্টার। সেন্টার থেকে এই জিনিসটা আমি ধরে নিলাম আর, রেডিয়াস ধরলাম। আচ্ছা, তাহলে এইটা কি বলতো ছিল? টিউবটার ডায়ামিটার ডি, তাই তো? এই জায়গাটা ছিল আলফা, এই জায়গাটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে। আরে বাবা, এটা আলফা মানে এটা 90 মাইনাস আলফা, তাহলে এটা আলফা না? এইগুলো জিনিস যদি না জানো তাহলে কিন্তু খুব দুঃখের বিষয়। এইটা যদি আলফা হয়, এইটা যেহেতু 90 আছে তাহলে এটা 90 মাইনাস আলফা হবে, বা এটাও 90 ডিগ্রিতেই আছে তো এটা 90 মাইনাস আলফা হবে। তা এইটা হচ্ছে 90, এইটা হচ্ছে তোমার 90 মাইনাস আলফা, তাহলে এইটা কত হবে? আলফা। ঠিক আছে, চাই বুঝতে না পারলে আমাকে পরে জিজ্ঞেস করবে গুগল মিটে, আমি বলে দেবো। এটা আলফা হবে, ঠিক আছে? এটা আলফা ছিল সেই জন্য এটাও আলফা হলো, তো এটা ডি হলো। তাহলে কি হচ্ছে দেখো, এই জিনিসটা কত হচ্ছে বলো তো? এগুলো কিন্তু কোনো বইতে পাবে না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? নোটসও কিন্তু আমি দিইনি এগুলো। এইটা কি হচ্ছে তাহলে? আর কস আলফা। আরে বাবা, কস আলফা মানে কি? ভূমি বাই অতিভুজ। আরে বাবা, ভূমি বানানটা কি? ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনাস, তাই তো? ভূমি বাই অতিভুজ, সেখান থেকে দেখবে এই ভ্যালুটা আর কস আলফা হচ্ছে, ব্যাস হয়ে গেল। তাহলে আর কস আলফা মানে কি? ডি বাই টু। আরে বাবা, এই ডির হাফটা না, ডি বাই টু। আর কস আলফা মানে ডি বাই টু না? ইয়েস অর নো? আরে বাবা, বুঝতে পারছো কি না? আরে আর কস আলফা মানেই তো ডি বাই টু। এই যে আরটা আর কস আলফা নিলাম ডি বাই টু, তার মানে এখান থেকে যদি আমি ডি বার করি তাহলে 2 আর কস আলফা হচ্ছে। ইয়েস অর নো বলো? ডি মানে 2 আর কস আলফা। এবার ফর্মুলাটাতে চলে আসো, আবার ফর্মুলাটা লিখছি। ফর্মুলাটা কী ছিল? এইচ সি ইজ ইকুয়াল টু 4t cos আলফা ডিভাইডেড বাই রো ডাব্লু জি ইন্টু
ডি। এবার ডি এর জায়গায় 2r cos আলফা বসিয়ে দিই, এই ডি এর জায়গায় 2r cos আলফা বসাচ্ছি। HC ইজ ইকুয়াল টু 4t cos আলফা ডিভাইডেড বাই রো ডাব্লিউ জি ইন্টু 2r cos, না 2r, হ্যাঁ cos আলফা। ডি এর জায়গায় 2r cos আলফা বসালাম, তাহলে cos আলফা কাটা, 2 কাটা, তাহলে HCর ভ্যালুটা কি হচ্ছে 2t বাই রো ডাব্লিউ জি ইন্টু আর। এটা আর একটা ফর্মুলা এসে দাঁড়াবে। এই ফর্মুলাটা তুমি শর্ট নোটসে লিখবে না, এটা দরকার নেই, শর্ট নোটসে এই ফর্মুলাটাই থাকবে। এটা একটা জিনিস বোঝানোর জন্য আমি তোমাদের বলছি, একটা জিনিস বোঝানোর জন্য এটা তোমাদের বলছি, এটা শর্ট নোটসে লিখবে না, ঠিক আছে? জাস্ট আপাতত তুমি এটা ফর্মুলাটা জানো, আর আমার কিচ্ছু লাগবে না, জাস্ট প্রুফটা করার দরকার ছিল, ব্যাস। একটা জিনিস বোঝানোর জন্য আমাকে এই প্রুফটা করতে হবে। তাহলে HC মানে 2r ডিভাইডেড বাই রো ডাব্লিউ জি ইন্টু আর, ঠিক আছে? এবার দেখো তো, এই ধরো একটা ছিল মেনিসকাস, সেকেন্ড মেনিসকাসটা তোমার এরকম হলো, তুমি বুঝতে পারছো তো কী হচ্ছে? আর একটা ধরো এরকম ছিল, আর একটা ধরো এরকম হয়ে গেল, কোনটার আর বেশি বলো তো? তুমি বুঝতে পারছো এটা কী জিনিস? আরে বাবা, এটা হচ্ছে ওই তোমার টিউবটা ছিল, এটা হচ্ছে টিউবটা ছিল, টিউবটার যে জলের উপরের লেয়ারটা ছিল, এখানে আর কত? ইনফিনিটি, এখানে আর ইনফিনিটি, এখানে তোমার একটা আর এর ভ্যালু আছে। আচ্ছা, সবচেয়ে বড় আর এর ভ্যালু কোনটা হবে? এটা হচ্ছে আর ম্যাক্সিমাম, আর এর ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে এইটা, সরি ম্যাক্সিমাম না, সরি এইটা না, সবচেয়ে মিনিমাম হচ্ছে এইটা হচ্ছে, ভালো করে বোঝাই তো, দেখো আমি তোমাদের আরও ভালো করে বোঝাচ্ছি, বড় করে বোঝাচ্ছি। ধরো এইটা ধরো এক নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4। চারটে আছে, দেখো বুঝতে পারলে কিনা? এটা হচ্ছে ওই মেনিসকাসের ব্যাপারটা বোঝাচ্ছি, ঠিক আছে? তার মধ্যে কি এই 3 নম্বরের হচ্ছে 8টা হচ্ছে ম্যাক্সিমাম। আরে বাবা, এর রেডিয়াসটা তো ইনফাইনাইট, একদম সোজা হয়ে গেছে, ইনফাইনাইট রেডিয়াস হচ্ছে ইনফাইনাইট। আর এই যে 1 নম্বরেরটা হচ্ছে মিনিমাম, একদম কাছেই রেডিয়াসটা আছে। যত তুমি কার্ভেচার বাড়াবে, মানে কার্ভেচার হচ্ছে প্রপোর্শনাল টু 1/রেডিয়াস, এটা মনে রাখবে। যত কার্ভেচার বাড়াবে, যত কার্ভ করবে, তত রেডিয়াস কমতে থাকবে। যত কার্ভেচারটাকে ফ্ল্যাট করবে, তত রেডিয়াস বাড়তে থাকবে। তো এখানে কার্ভেচার কি ফ্ল্যাট, 3-এ কি আছে? কার্ভেচার হচ্ছে কার্ভেচারটা এখানে কি আছে? ফ্ল্যাট। যেহেতু কার্ভেচারটা ফ্ল্যাট, সেহেতু রেডিয়াসটা ম্যাক্সিমাম। বুঝতে পারলে কিনা বলো? যেহেতু কার্ভেচারটা ফ্ল্যাট আছে, সেহেতু রেডিয়াসটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, আর এখানে যেহেতু কার্ভেচারটা বেশি, সেহেতু এর রেডিয়াসটা হচ্ছে মিনিমাম, আরটা হচ্ছে মিনিমাম, আর এর রেডিয়াসটা হচ্ছে মিনিমাম, আর এর তোমার কার্ভেচারটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে বলো তো, আরটা তো রেডিয়াস, আর যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে HC কত? 0। ইয়েস, আর ইনফাইনাইট মানে কি? উপরে 0 চলে যাবে, তাহলে HC হচ্ছে 0। তোমরা ঠিকই বলেছো, দেখো বুঝতে পারলে কিনা? তার মানে এর ক্ষেত্রে, নাম্বার 3-র ক্ষেত্রে, যখন, এবার আমি এগুলো মুছে দিই, যখন আমার জলটা এরকম হয়ে যাচ্ছে একদম স্ট্রেট, তখন কি হচ্ছে? HC 0। তার মানে কোনো রকম ক্যাপিলারি রাইজ হচ্ছে না। তার মানে কি? কোনো রকম ক্যাপিলারি রাইজ হচ্ছে না। তার মানে আমাকে এইরকম একটা কার্ভেচার মিনিমাম থাকতেই হবে HC থাকার জন্য, কম বেশি হোক, মানে যত বেশি কার্ভেচার হবে, তাহলে এবার আমি স্টেটমেন্টটা তোমাদের বলছি। এবার এসব মুছে দিচ্ছি, এসব বোঝানো হয়ে গেছে। দেখো, লিখবে কি? মোর কার্ভেচার মোর HC, মানে ক্যাপিলারি হাইট, ক্যাপিলারি রাইজ। মোর কার্ভেচার, যত কার্ভেচার হবে তত HCটা বাড়বে। আর মোর ফ্ল্যাট তো না, মানে ধরো ফ্ল্যাট বলছি, ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট যদি হয় তাহলে হচ্ছে কি? 0 ক্যাপিলারি রাইজ, 0 ক্যাপিলারি রাইজ। দেখো বুঝতে পারলে কিনা? এইবার যে কনসেপ্টটা আছে, তার জন্য আমাকে এত কিছু বলতে হলো, সেটা হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। কেন বাল্কিং অফ স্যান্ড হয়? দিস ইজ দ্য রিজন ওয়াই আই হ্যাভ টু ডেরাইভ অল দিস থিংস।
বিকজ অফ বাল্কিং অফ স্যান্ড। তোমাকে যদি বাল্কিং অফ স্যান্ড বলে তাহলে তুমি এভাবে বলবে যে কেন বাল্কিং অফ স্যান্ড হয় 4 to 5%। আচ্ছা 4 to 5%-এর পরে কেন বাল্কিং অফ স্যান্ড জিরো হয়ে যায়? তুমি জানো তো প্রথমে বাল্কিং অফ স্যান্ডে তারপরে জিরো হয়ে যায়, সবই তুমি জানো, কিন্তু কারণ জানো না। দেখো কারণটা এবার জানবে, ভাল লাগবে তোমার। এই হচ্ছে ব্যাপার, এই ছিল হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, বাল্কিং অফ স্যান্ডে কী হয়, এটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট থাকে এদিকে, ময়েশ্চার কন্টেন্ট, আর এদিকে থাকে ভলিউম, তাই তো? ধরো এখানে তোমার এখান থেকে শুরু হচ্ছে, ভলিউম অফ দ্য স্যান্ড স্টার্টস ফ্রম হেয়ার হচ্ছে। আচ্ছা প্রথমে কী হয় বলো তো, ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে 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 আবার যখন তুমি বাড়িয়ে দিচ্ছ তখন আবার এই ভ্যালুমটা কমতে থাকে, কমতে কমতে কিন্তু ড্রায়ের থেকেও নিচে চলে আসে স্যাচুরেটেডে। এটা কিন্তু অনেকে জানে না, স্যাচুরেটেড ভলিউমটা হচ্ছে ড্রায়ের থেকেও নিচে হয়, আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? এইটা কত পার্সেন্টে বলা হয়? 4 to 5%। তার মানে বলা হয় যে 4 to 5%-এ বাল্কিং অফ স্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম, 4 to 5%-এ বাল্কিং স্যান্ড ম্যাক্সিমাম। এটাই হচ্ছে ব্যাপার যে ভাই এটা কেন হচ্ছে, 4 to 5%-এ কেন ম্যাক্সিমাম হচ্ছে, এরপরে আবার কেন কমে যাচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং? দেখো কি হচ্ছে। প্রথমে ধরো স্যান্ডের পার্টিকেলগুলো এরকমভাবে আছে, এই একটা আছে আর একটা এই আছে, দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, প্রথমে চিৎকার চেঁচামেচি করবে না কিন্তু, হ্যাঁ, লেট মি ফিনিশ। এই একটা স্যান্ড পার্টিকেল আছে, এই একটা স্যান্ড পার্টিকেল আছে, দুটো স্যান্ড পার্টিকেল আছে পাশাপাশি। যখন তার মধ্যে অল্প জল আছে, অল্প অল্প স্লাইড 4 to 5% জল আছে, তখন কি হচ্ছে বলো তো, এই রকম থাকছে ব্যাপারটা। কার্ভেচার বেশি হলো, কার্ভেচার ম্যাক্সিমাম 4 to 5% ওয়াটারে। এখানে কত পার্সেন্ট আছে? 4 to 5%। এরপরে যদি তুমি আরও জল দাও 6%, 7%, 8%, 9%, if you are increasing the water content more than this, then what will happen? দেখো পরের কার্ভেচারটা এরকম হবে, জল বেশি চলে আসছে তো, কার্ভেচার রিডিউসেস। যেই কার্ভেচারটা রিডিউস হলো সেহেতু কি হলো, তোমার এইচসিটা কমে যাবে, কারণ কি আর ইনক্রিজেস, সব কানেক্টেড। কার্ভেচার কমে যাচ্ছে, এইচসি কমে যাচ্ছে, আর বাড়ছে, আস্তে 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 তুমি যদি আরও বাড়াও মানে কি বলো তো, ধরো তুমি 8%, 10%, 20%, 30% করে দিচ্ছ, তখন কি হবে, পুরো জিনিসটা এরকম হয়ে যাবে, পুরো জল তো। ব্যাস, এখানে তোমার কি হচ্ছে, আর হচ্ছে ম্যাক্সিমাম, মানে আর হচ্ছে ইনফাইনাইট, কার্ভেচার হচ্ছে তোমার জিরো, কার্ভেচারটা জিরো, আর হচ্ছে ইনফাইনাইট, কার্ভেচার জিরো, সি দিয়ে লিখছি কার্ভেচার, আর তোমার এইচসিটাও কি হচ্ছে জিরো, কোনো রকম ক্যাপিলারি রাইজ হচ্ছে না, কোনো রকম ক্যাপিলারি রাইজ হচ্ছে না। আচ্ছা তাহলে তুমি বলতে পারো, তার ক্যাপিলারি রাইজের সাথে বাল্কিং অফ স্যান্ডের কী সম্পর্ক, এখনও বুঝলাম না স্যার। এবার বোঝাবো, দেখো এবার খুব ইম্পর্টেন্ট জিনিস, এবার এটা মুছে দিচ্ছি। প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে, সেই স্টেপ অনুযায়ী যেতে হয়। দেখো এই হচ্ছে একটা স্যান্ডেল লেয়ার, এই আর একটা স্যান্ডেল লেয়ার, এই আর একটা স্যান্ডেল লেয়ার, তিনটা তোমাকে দেখাতেই হবে মিনিমাম, নাহলে তুমি বুঝতে পারবে না। আচ্ছা আর একটা দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। 4টে লেয়ার আছে, মানে এতটা গ্যাপে থাকে না, আমি ধরে নিচ্ছি এরকমভাবে আছে। সে ফর এক্সাম্পল এর এখানে জল আছে, অল্প জল, 4 to 5%, কিন্তু তার বেশি না, 4 to 5%। তাহলে কি হবে বলো তো, এরকমভাবে একটা ক্যাপিলারিটি তৈরি হয়েছে, এইখানে আবার এরকমভাবে একটা ক্যাপিলারিটি তৈরি হবে, এখানেও একটা এরকমভাবে ক্যাপিলারিটি তৈরি হবে, কারণ কি 4 to 5% ওয়াটার আছে। এদিকে প্রেশার দিচ্ছে, ফোর্স, এদিকে ফোর্স, এদিকে ফোর্স, এদিকে ফোর্স, এদিকে ফোর্স, এদিকে ফোর্স। দেখো বুঝতে পারলে কিনা? আচ্ছা নিচেও এরকম থাকবে। এই জিনিসটা কিন্তু নোটসের মধ্যে নেই রে বাবা, ঠিক আছে? নোটসে তুমি সব জিনিস পাবে না, তোমাকে ক্লাস করতে হবে। এইরকম, মানে এটা গায়ে লেগে থাকবে, আমি দেখাচ্ছি না। ধরো এরকমভাবে লেগে আছে, দেখো বুঝতে পারলে কিনা? লেগে আছে। এবার কি হচ্ছে দেখো তো, এবার কি হচ্ছে, বেসিক্যালি এখানে টেনশানগুলো পড়ছে না, টেনশানগুলো ড্র করে দিই। ক্যাপিলারি টেনশানগুলো, টেনশান 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 টেনশান, এরকম টেনশান পড়ছে। এইবার ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু এদিকে টেনশান দিচ্ছে, সেহেতু আমাদের নিউটনের থার্ড ল হিসাবে কি হচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। এইদিকে ফোর্স পড়ছে, এদিকে 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 ফোর্স পড়ছে, সরি উল্টো দিকে, মানে যা ফোর্স আছে তার অপোজিটে, এদিকে এদিকে এদিকে
এদিকে। দেখো বুঝতে পারলে কিনা? এবার আমি লালগুলো মুছে দিচ্ছি, কনফিউজড হয়ে যাবে না বেশি ফোর্স থাকলে। মানে জাস্ট নীলগুলো কী ছিল বলতো, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশনটা আমি দেখিয়েছি নিউটনের থার্ড ল হিসাবে। লালগুলো এবার মুছে দিচ্ছি। মানে এবার ধরো বেসিক্যালি আর কিচ্ছু নেই, শুধু এই ফোর্সগুলো আছে, এই ফোর্সগুলো এদিকে আছে। এরা কি করছে, একে অপরকে চাপ দিচ্ছে। দেখো একে বলছে যে ভাই তুই আমার দিকে চেপে আয়, চাপ দিচ্ছে তো, এ আবার চাপ দিচ্ছে, এ আবার চাপ দিচ্ছে। সো একটা অ্যাপারেন্ট কোহেশন তৈরি। এটা কি কোহেশন তো রে বাবা, আকর্ষণ শক্তি। দিজ আর দ্য কোহেশন না। কোহেশন মানে কি? আকর্ষণ, অ্যাট্রাকশন। কোহেশন মানে কি বলেছিলাম? অ্যাট্রাকশন বিটুইন সেম। অ্যাট্রাকশন বিটুইন সেম হচ্ছে কোহেশন। গে বা লেসবিনিয়ান সেম। তাহলে এই দুটো তো স্যান্ড পার্টিকেল মধ্যে অ্যাট্রাকশন নেই। অ্যাকচুয়াল স্যান্ড, নো কোহেশন। আছে কোহেশন স্যান্ডের মধ্যে? ইজ দেয়ার এনি কোহেশন ইন দ্য স্যান্ড? অ্যাকচুয়ালি কি স্যান্ডের মধ্যে কোনো কোহেশন আছে? কোনো কোহেশন নেই। স্যান্ড বলছে ভাই আমি তো স্ট্রেট, আমার মধ্যে কোহেশন থাকবে না, আমি অ্যাডহেসিভ ফোর্স থাকতে পারে, মানে কোহেশন আমার মধ্যে নেই। আমি ছেলে হিসাবে ছেলেকে ভালোবাসতে পারবো না, বা আমি মেয়ে হিসাবে মেয়েকে ভালোবাসতে পারবো না, আমার অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ। অতএব স্যান্ডের মধ্যে কোহেশন নেই। কিন্তু এই 4 to 5% জলের জন্য, দেখো 4 to 5% জলের জন্য, বিকজ অফ সারফেস টেনশন, 4 to 5% জল হলে কী হবে? সারফেস টেনশন হবে। এতক্ষণ কী পড়াচ্ছি আমি? সারফেস টেনশন। তার জন্য কোহেশন তৈরি হয়ে গেল। এটা কি বলে হচ্ছে অ্যাপারেন্ট কোহেশন। দিস ইজ কল্ড অ্যাপারেন্ট কোহেশন। APPARANT, অ্যাপারেন্ট কোহেশন। দেখো বুঝতে পারলে কিনা? এবার তুমি বুঝতে পারলে যে কেন স্যান্ডের পার্টিকেলের মধ্যে অ্যাপারেন্ট কোহেশন তৈরি হয়। কেন স্যান্ড পার্টিকেলের মধ্যে অ্যাপারেন্ট কোহেশন তৈরি হয় বুঝতে পারলে তো? অ্যাপারেন্ট কোহেশনটা স্যান্ড পার্টিকেলের মধ্যে এই কারণেই তৈরি হয়, কারণ কি সারফেস টেনশন ফোর্স আছে। সারফেস টেনশন ফোর্সে একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আসবে। এ বলছে আমার কাছে আসো, এ বলছে আমার কাছে আসো, এ বলছে আমার কাছে আসো, যেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করার কথা। ক্লে পার্টিকেল যদি থাকে, জল ফলের দরকার নাই। ধরো ক্লে পার্টিকেল আছে, এটা একটা ক্লে, এটা একটা ক্লে, এটা একটা ক্লে, তোমরা তো জানোই ক্লের মধ্যে কোহেসিভ ফোর্স আছে নর্মাল, কিন্তু স্যান্ডের মধ্যে নাই। কিন্তু জল দিয়ে 4 to 5% জল দিয়ে আমি এই কোহেশনটা তৈরি করে দিলাম। আই এম ক্রিয়েটিং দিস কোহেশন, দ্যাট ইজ কল্ড অ্যাপারেন্ট কোহেশন। এর জন্যই তোমাকে যদি এবার বলে বাল্কিং অফ স্যান্ড কেন হয়, তুমি কিন্তু কোনো অ্যাপারেন্ট কোহেশন বলো না। প্রথম অ্যান্সার, হোয়াট ইজ দ্য রিজন ফর বাল্কিং অফ স্যান্ড? তুমি বলবে স্যার সারফেস টেনশন। তুমি বলো সারফেস টেনশন কী করে আসে? তখন তুমি বলো অ্যাপারেন্ট কোহেশন। কীভাবে আসে? এভাবে। মানে তোমাকে যদি এমসিকিউতে কোশ্চেন জিজ্ঞেস করে, দেখবে সারফেস টেনশন লেখা থাকবে। এই সারফেস টেনশনের জন্যই হয় হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। কোশ্চেনটা কী ছিল? বাল্কিং অফ স্যান্ড কেন হয়? বাল্কিং অফ স্যান্ড কেন হয়? তুমি বলবে সারফেস টেনশনের জন্য হয়। বাল্কিং অফ স্যান্ড ইজ অকারিং বিকজ অফ সারফেস টেনশন। সারফেস টেনশনটা কীভাবে বাল্কিং অফ স্যান্ড করলো? অ্যাপারেন্ট কোহেশন তৈরি করলো। এখনও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়নি। তুমি বলবে অ্যাপারেন্ট কোহেশনের জন্য বাল্কিং অফ স্যান্ড কেন হচ্ছে? ওয়াই? কারণ এবার তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, মাঝখান থেকে চলে আসলে মুশকিল। আমি তো একটা প্রসেস নিয়ে যাচ্ছি না। দেখো কি হচ্ছে, দেখো এবার তুমি কমপ্লিটলি বুঝতে পারবে। দেখো এবার তুমি ফাইনালি কমপ্লিটলি বুঝতে পারবে। ধরো এরকম স্যান্ড পার্টিকেলগুলো আছে, যখনই এর মধ্যে তুমি 4 to 5% জল দিয়ে দিলে, 4 to 5% ওয়াটার তুমি দিয়ে দিলে, কি হচ্ছে দেখো কি হচ্ছে। সি, এই স্যান্ড পার্টিকেলগুলো এরকমভাবে পরিণত হয়ে যাচ্ছে। এগুলোকে বলা যায় হানিকম্ব। নিজেদের মধ্যে কোহেশন হয়ে যাচ্ছে না? কোহেশন, এগুলো তো অ্যাকচুয়ালি সিল্টের প্রপার্টি। আরে আগের চ্যাপ্টারে তুমি দেখবে সিল্ট বা ক্লেতে এই ধরনের জিনিস হয়, কিন্তু এখন এটা স্যান্ডের মধ্যেও হওয়া শুরু হয়ে যাচ্ছে। তুমি একটা চ্যাপ্টার মিস করলে কিন্তু পরের চ্যাপ্টারে কিছু বুঝতে পারবে না। আগের চ্যাপ্টারে দেখবে আমি বলেছিলাম। আচ্ছা, এটা কি হচ্ছে? হানিকম্ব। HONE ভাই, হানিকম্ব। হানিকম্ব হওয়ার জন্য কি বলতো, এখানে গ্যাপ থেকে যাচ্ছে। এগুলো কি? ভয়েডস। তাহলে ভয়েড বেশি হলেই কী হবে? বাল্কিং। ব্যাস, এবার তোমার আশা করি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হলো। বেশি ভয়েডস হচ্ছে বাল্কিং। আচ্ছা, তাহলে 4 to 5%-এর পরে আবার বাল্কিং অফ স্যান্ড কেন হচ্ছে না? তোমার গ্রাফটা দেখো, আবার দেখো, তোমাকে আবার বোঝাবো।
এই যে দেখো এই যে গ্রাফটা ছিল, আমি আর এক্স আর ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছি না এখন, তোমরা কিন্তু লিখবে পরীক্ষায়। ধরো এরকম ছিল তো, গিয়ে আবার কমে যাচ্ছিল। সো আমার কোশ্চেনটা হচ্ছে 4 to 5% তো বুঝতে পারলাম যে বাল্কিং অফ স্যান্ড হচ্ছে, কারণ কি হানি কম হয়ে যাচ্ছে, ভয়েস তৈরি হয়ে যাচ্ছে মাঝখানে, সেই জন্য বাল্কিং হয়ে যাচ্ছে। ভয়েস মানেই বাল্কিং, মানে বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই যে ভলিউম, এটা ছিল ভলিউম, সো ভলিউমটা এখানে যা ছিল তার থেকে বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে তুমি বুঝতে পারলে, এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে। তো এরপরে আবার কমছে কেন? আরও জল দিলে। আরে বাবা, আরও জল দিলে আমি বললাম না মেনিসকাসটা নষ্ট হয়ে যায়। এই যে এরকমভাবে দেখিয়েছিলাম না তোমাকে, তুমি যখন প্রথম জল দিলে এরকম হলো, তারপরে তোমার এরকম হলো, আস্তে আস্তে তোমার এরকম হয়ে গেল। সো মেনিসকাসটা তোমার নষ্ট হয়ে গেল। যে মেনিসকাসটা ছিল, এই যে HC ইজুকাল টু কী ছিল মেন ফর্মুলা, 4T cos আলফা ডিভাইডেড বাই গামা ডাব্লু ইন্টু ডি। ডি মানে কি বলেছিলাম, 2R cos আলফা। এবার এই 2R cos আলফা যখন তুমি এখানে বসাচ্ছ, 2R cos আলফা, তখন কী হচ্ছে, cos আলফা 2 কেটে যাচ্ছে। তাহলে HCর ফাইনাল ফর্মুলাটা কী হচ্ছে, 2T ডিভাইডেড বাই গামা ডাব্লু ইন্টু আর, এরকম কিছু। এই যে আরটা তোমার যত বাড়বে HC তোমার তত কমবে। এখানে কত, আর ম্যাক্সিমাম, আর মানে হচ্ছে আর ইকুয়ালস টু ইনফাইনাইট, তাহলে কি HC 0। অতএব তোমার কোনো রকম ক্যাপিলারিটি অ্যাকশন কিন্তু থাকছে না, দেয়ার উইল বি নো ক্যাপিলারিটি অ্যাকশন। কী করে থাকবে রে বাবা, এইদিকে যা ফোর্সে টানছে এ ওইদিকে টাই ফোর্সে টানছে, পুরো ফোর্স একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে। তুমি বুঝতে পারো তো, এও এদিকে যা ফোর্সে টানছে এও এদিকে টাই ফোর্সে টানছে, সেহেতু সেখানে কোনো রকম কিন্তু ক্যাপিলারিটি থাকছে না। এই যে তোমার যদি এইরকম একটা ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়ালে যদি এদিকে একটা টানে এদিকে একটা টানে, নেট ফোর্স কত হবে, নেট ফোর্স 0। তো এখানেও নেট ফোর্স 0 হয়ে, যেই নেট ফোর্স তোমার 0 হচ্ছে, সেহেতু বাল্কিং অফ স্যান্ড আবার ভেঙে যাচ্ছে। মানে এই যে কোয়েশনটা যে ছিল, যে কোয়েশনের জন্য পার্টিকেলগুলো একে অপরের সাথে লেগেছিল, ও আবার বলো না ভাই আমার আর কোয়েশন নাই, আমি আবার আগের মতো হয়ে গেছি, আই এম স্ট্রেট, আমার আর একই জেন্ডারের প্রতি আকর্ষণ রেখে কোনো লাভ নেই, আবার নর্মাল যেমন থাকার তেমন হয়ে যাচ্ছে, সেই জন্য আবারও ভয়েসটা কমে যাচ্ছে, এই ভলিউমটা কমে যাচ্ছে। সো দিস ইজ দ্য রিজন হোয়াই বাল্কিং অফ স্যান্ড অকার্স। তো বাল্কিং অফ স্যান্ডের জন্য আমাকে এত জিনিস কিন্তু বলতে হবে। তো তোমাকেও যদি বাল্কিং অফ স্যান্ড জিজ্ঞেস করে, তুমি এই জিনিসটা কিন্তু বলবে, স্যার HC মানে দেখুন 2T ডিভাইডেড বাই গামা ডাব্লু আর, মানে এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা হচ্ছে আগের জিনিস, সেটা সারফেস টেনশনের, তারপর থেকে পুরোটাই বাল্কিং অফ স্যান্ডের, পুরো কনসেপ্টে বাল্কিং অফ স্যান্ডের। অত সোজা না কিন্তু। অ্যাপারেন্ট কোহেশন কেন আসে তোমাকে জিজ্ঞেস করতে পারে, হাউ অ্যাপারেন্ট কোহেশন ইজ কামিং, তুমি বলবে সারফেস টেনশন। যত প্রবলেম সব সারফেস টেনশনের জন্য আসে। কেন অ্যাপারেন্ট কোহেশন আসে বুঝতে পারলে আবার বলছি, দেখো এই যে অ্যাপারেন্ট কোহেশন মানে কি বলো তো, ওরা অ্যাকচুয়ালি স্ট্রেট, মানে ধরো আমি হচ্ছে স্ট্রেট, আমার অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ আছে, কিন্তু হঠাৎ করে ধরো আমি জন আব্রাহাম বা সালমান খানকে দেখে আমার একটু মনের মধ্যে যেন না একটু গে হয়ে দেখি কেমন লাগে, এই রকম ব্যাপার। তো বাল্কিং অফ স্যান্ডেও কী বলো তো, স্যান্ডের মধ্যে জল আসার জন্য কি হচ্ছে সমস্যাটা, ও একটু বিগড়ে যাচ্ছে, বিগড়ে গিয়ে ও চেষ্টা করছে যে আমি একটু হয়ে দেখি, তাই না, আমি একটু গে হয়ে দেখি। এই যে এইরকম বলবে, দেখুন এইরকম একটা জিনিস আসছে, আবার এরকম একটা জিনিস আসছে, তো আপনার জলটার জন্য এরকম হলো, এদিকে টেনশন ফোর্স আছে, যেহেতু টেনশন আছে এইদিকে আপনার তাহলে আকর্ষণ ফোর্সটা থাকবে ওই ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সের জন্য। এই যে আপনার দেখুন কোহেশন হচ্ছে, এইটাকেই বলছে হচ্ছে অ্যাপারেন্ট কোহেশন। দিস ইজ ইয়োর অ্যাপারেন্ট কোহেশন। মানে অ্যাকচুয়ালি স্যান্ডের মধ্যে কোহেশন নেই, কিন্তু বিকজ অফ সারফেস টেনশন ফোর্স অ্যান্ড নিউটনস থার্ড ল অনুযায়ী ইচ অ্যান্ড ইকুয়াল অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তার জন্য অ্যাপারেন্ট কোহেশনটা চলে আসলো। এই অ্যাপারেন্ট কোহেশনের জন্যই আবার বাল্কিং অফ স্যান্ড হচ্ছে 4 to 5%। কেন বলুন তো, 4 to 5% হানিকম স্ট্রাকচার হয়ে যাচ্ছে, আবার 4 to 5%-এর উপর গেলে কী সমস্যা হবে স্যার, দেখুন এই যে আর ইনফাইনাইট হয়ে যাচ্ছে, আর ইনফাইনাইট হলে HCটা 0 হয়ে যাচ্ছে, HC 0 মানে সারফেস টেনশন ফোর্সই নেই, সেহেতু আবারও নিজের মতো চলে, আবার সালমান খান হোক, জন আব্রাহাম হোক, আরও কী আছে বলো না, লিওনার্দো ক্যাপ্রিও কোন হোক, ভাই আমার পক্ষে তো একটা বাঙালি মেয়েই ভালো, আমার কথা বলছি, শ্রেষ্ঠ, হ্যাঁ ওইটাই ভালো, গিয়ে হয়ে কী হবে, ভুলভাল, যাই এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখি আর কি পড়ানো যায়। এরপরে এটা হলো ক্যাপিলারি লাইস, ক্যাপিলারি প্রেশারটা তোমাদের বলে দিলাম। আচ্ছা এরপরে এই যে অঙ্কটা আছে এটা একটু করো তো দেখি, নাকি অঙ্কটা পরেই করাবো, না একটা ছোট অঙ্ক আছে। আচ্ছা এই দুটো তোমার শর্ট নোটসের মধ্যে লিখে রাখো লাস্ট, হ্যাঁ অঙ্কটা আমি পরেই করাচ্ছি, নেক্সট যে ক্লাসটা করাবো সেখানে দেখি কতক্ষণের হলো, অনেকক্ষণের হয়ে গেল মনে হয়, হ্যাঁ 1 ঘন্টা 24 মিনিটের হয়ে গেছে। তুমি এই শর্ট নোটসে এটা লিখে রাখো, এটা আমারও মনে থাকে না, বাট তোমার মনে থাকলে সুবিধা। HC সেন্টিমিটার ইজুকাল টু 0.3084 ডিভাইডেড বাই T সেন্টিমিটার, যদি 4 ডিগ্রি সেলসিয়াসে হয়, আর HC সেন্টিমিটার ইজুকাল টু 0.2975 ডিভাইডেড বাই D সেন্টিমিটার।
এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে হয়। এটা কোত্থেকে আসলো তোমাকে আমি বলে দিচ্ছি, দেখো কোনো ঘাবড়ানোর কিছু নেই, অ্যাকচুয়ালি মাদার ফর্মুলা থেকেই এসছে। এইচসি মানে কি বলো তো, এইচসি মানে তোমার হচ্ছে 4t cos আলফা ডিভাইডেড বাই হচ্ছে রো ডাব্লিউ জি ইন্টু ডি। তো এটাই তো ছিল ফর্মুলাটার মধ্যে। দেখো এই 4 ডিগ্রি সেলসিয়াস যে বলেছে, 4 ডিগ্রি সেলসিয়াস, এই 4 ডিগ্রি সেলসিয়াসে তো ভাই তোমার সারফেস টেনশন ফোর্স তোমার জানা আছে, তুমি জানো না ওয়াটারের সারফেস টেনশন ফোর্স 4 ডিগ্রি সেলসিয়াস কত হয়। আচ্ছা জল আর গ্লাসের হচ্ছে তোমার আলফাটা তোমার জানা আছে, আচ্ছা জি তোমার জানা, রো ডাব্লিউ তোমার জানা, সেই জায়গা থেকে ওরা এখানে সব কিছু পুট করে এই ফর্মুলাটা এনেছে। আর কোনো ঘাবড়ানো কি, তুমি পুট করবে দেখবে এটাই আসবে, মানে তুমি যদি ভ্যালুগুলো পুট করো আর কি, অ্যাকচুয়াল টি এর ভ্যালু 4 ডিগ্রি সেলসিয়াসে, আলাদা আলাদা টেম্পারেচার কিন্তু সারফেস টেনশনের ভ্যালু আলাদা, 4 ডিগ্রি সেলসিয়াসে পুট করবে এটা আসবে। সিমিলারলি তুমি যখন 20 ডিগ্রি সেলসিয়াসে পুট করবে এটা আসবে। এই দুটো কেন জানি না, আমাদের মেডিসি স্যাররাও বলেছিল মুখস্থ রাখতে, কোনোদিনও আসেনি। ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যদি এখান থেকে কোশ্চেন চলে আসে না, এই ভ্যালুগুলো বসিয়ে করাটা, ক্যালকুলেশনটা একটু ওরা তো কঠিন হয়ে যাবে। ইফ ইউ নো ডাইরেক্টলি দিস ফর্মুলা, এই যে অঙ্কটা করে নাও তো, অঙ্কটা করলেই বুঝতে পারবে, একটা অঙ্ক করেই না, এই যে এই অঙ্কটা করো, দাঁড়াও আমি তোমাকে বলছি, পেজ নম্বর 5-এ চলে আসো, পেজ নম্বর 5, পেজ নম্বর 5-এর অঙ্কটা করো, দেখো কি বলেছে। সুবিধা হবে, কোথায় সুবিধা হবে তোমাকে আমি বলছি, মানে মুখস্থ করার কিন্তু ব্যাপার নেই, কি বলো তো ওইখান থেকেই আসছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সারফেস টেনশনের ভ্যালু বসাবে, আলফার ভ্যালু বসাবে, কস আলফা জানো না, ওই জন্য তোমার মুখস্থ, এই দুটো যদি মুখস্থ রাখো সুবিধা। আচ্ছা এখানে কি বলেছে, কম্পিউট দ্য ম্যাক্সিমাম ক্যাপিলারি টেনশন। আচ্ছা তার টেনশনটা করতে বলেছে, টেনশনটা তুমি সবসময় মনে রাখবে গামা ডাব্লিউ ইন্টু এইচ, মানে যে পোর ওয়াটার প্রেশার, যেটা প্রেশারই তো টেনশন রে বাবা, প্রেশারটাই কিন্তু টেনশন, পোর ওয়াটার প্রেশারটাই হচ্ছে টেনশন, এটা বার করতে বলেছে, ঠিক আছে। তো তার জন্য তো তোমাকে এইচসিটা বার করতে হবে, এইচসি, ঠিক না। এইচসিটা দেখো কী করে শয়তানগুলো বার করেছে, এই যে বলেছে যে ফর এ টিউব অফ ডায়ামিটার হচ্ছে 0.2 মিলিমিটার ডায়ামিটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস বলেছে, 4 ডিগ্রি সেলসিয়াস ফর্মুলাটা কি ছিল 0.3048, তাহলে দেখো এইচসি হচ্ছে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, ফর্মুলাটা হচ্ছে 0.0384 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত ছিল, ডি সেন্টিমিটারে, মনে ডি সেন্টিমিটার, ব্যাস বসাও 0.3084 ডিভাইডেড বাই সেন্টিমিটারে কত বলেছে গো, প্রথমে বলেছে 12 মিলিমিটার, 0.12 মিলিমিটার, তাহলে 0.012 হবে সেন্টিমিটার, ব্যাস এই ভ্যালুটা কত আসছে 25.7 অথবা 0.257 মিটার, এটা হয়ে গেল। এই জায়গাটা তুমি বের করলে, মানে এতটা ক্যাপিলারি রাইজ হবে। আচ্ছা সেকেন্ড, তাহলে তুমি কি বলবে, আমাকে টেনশন বার করতে বলেছো তো, কি বলেছে, ক্যাপিলারি টেনশন হয়ে গেল, ক্যাপিলারি টেনশন কী হবে দেখো তো, গামা ডাব্লিউ ইন্টু এইচসি, গামা ডাব্লিউ কত 9.81 আর 10 ধরেছে, হ্যাঁ 9.81 ইন্টু 0.257, তাহলে ভ্যালুটা কত হচ্ছে 2.521 কিলোমিটার পার মিটার। এই অঙ্কটা তোমার হচ্ছে ওই টেনশনের ভ্যালুই দেওয়া নেই, আলফা দেওয়া নেই, তো তুমি কী করে করবে, অতএব এই যা দুটো শুধু দুটো মনে রাখবে, একটা 4 ডিগ্রিতে, একটা হচ্ছে 20 ডিগ্রিতে, আর কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা চলো ঠিক আছে, পরের অঙ্কটাও করে নিই যখন এতটা করলাম। পরের অঙ্কটা বলেছে দ্য ক্যাপিলারি রাইজেস ইন এ সয়েল হ্যাভিং D10 হচ্ছে এত, আচ্ছা দেখি D10 বলা আছে, আমি কোশ্চেনটা লিখে রাখি, D10 বলা আছে হচ্ছে 0.07 মিলিমিটার, আর ক্যাপিলারি রাইজও বলা আছে 49 সেন্টিমিটার। দেখো ক্যাপিলারি রাইজ বলে আমি এইচসি লিখলাম, তুমি আমার ক্লাসগুলো বুঝতে পারছো তো, তুমি অন্য কারোর ক্লাস ফলো করতে যেও না। এইচসি মানে হচ্ছে কি বলতো, উপরে ওঠা, আর এইচ মানে আমি নিচে, মানে এখন থেকে আমি এটাই করবো, এইচসি মানে হচ্ছে যেটা উপরে উঠছে। আচ্ছা আর একটা কী বলেছে, এস্টিমেট বলছে ক্যাপিলারি রাইজ ইন অ্যানাদার সয়েল হ্যাভিং D10, আচ্ছা আর একটা সয়েলের ক্যাপিলারি রাইজ বার করতে বলেছে, যার D10টা বলেছে হচ্ছে তোমার D10 হচ্ছে 0.12 মিলিমিটার, অ্যাজিউম দ্য সয়েল ভয়েড রেশিও সেম। আচ্ছা সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক, মানে দুটোরই ভয়েড রেশিওটা সেম বলে দিয়েছে, ভালো কথা। তাহলে বুঝতে পারছো তো, D10 আলাদা হলেও কিন্তু ভয়েড রেশিও সেম হতে পারে, সাবধান দেবো না কিন্তু যে D10, মানে এই যে ফর্মুলাটা ছিল সি ইজ ইকুয়াল টু, আমি বলছি তোমাদের কোথায় কনফিউশন হবে আমি সব জানি, এইচসি, এখান থেকে তুমি বলবে যে এইচসি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই D10 ইন্টু ই। এবার তুমি বলবে না যে স্যার দেখুন তো D10 যে আছে সেটা তো বেশি, মানে কি স্যান্ডের দিকে চলে যাচ্ছে, তাহলে তার ভয়েড রেশিও কম হওয়া উচিত, তা কিন্তু নয়, D10 দুটোর সেম বলেছে, সরি D10 দুটোর আলাদা বলেছে, তাও দেখো ই সেম বলেছে, মানে এখানে এরা বলতে চাইছে ধরো একটা D10 হচ্ছে 20 আর একটা D10 হচ্ছে 10, সেই হিসাবে কি যার সাইজটা বড় তার ভয়েড রেশিও কম হওয়ার কথা, ক্লের ভয়েড রেশিও বেশি হয়, কিন্তু তাও বলেছে ই সেম, অতএব এটা তুমি কখনোই ধরে নিতে পারো না যে D10 বেশি মানে সবসময় ভয়েড রেশিও কম হবে, D10 বেশি মানে ভয়েড রেশিও সেমও হতে পারে, ওকে হ্যাঁ, কখন কী হবে কোনো ঠিক নাই, সয়েল তো পাগলা। আচ্ছা যাই হোক, হ্যাঁ এবার আমাকে বলেছে হচ্ছে ই সেম বলে দিয়েছে, আমাকে এখানকার এইচসিটা বার করতে বলেছে, কিছুই না, দুটো কম্পেয়ার করে দাও, সি তো কনস্ট্যান্ট,
এখানে তো ঝামেলা কিছু নাই, সি কনস্ট্যান্ট। অতএব সি যখন কনস্ট্যান্ট হবে তখন হচ্ছে এই যে এইটা করি, D10(1) ইন্টু E1 ইন্টু HC1 ইজ ইকুয়াল টু কি D10(2) ইন্টু C2 ইন্টু HC2। ব্যাস, এগুলো মুছে দিচ্ছি। আর তার মধ্যে আবার ই কনস্ট্যান্ট, এটাও সরিয়ে দিলাম। তাহলে D10(1) কত 0.07, HC কত 49 সেন্টিমিটার, এখানে কত 0.12, HC কত বার করো, ব্যাস হয়ে গেল। জাস্ট ডু দ্য ক্যালকুলেশন অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য অ্যান্সার। 0.7 ইন্টু 49 ডিভাইডেড বাই 0.12, সো এটা হচ্ছে 28.58। দেখি তো কত আছে, 28.58 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে HC হচ্ছে 28.58 সেন্টিমিটার। দেখো বুঝতে পারলে, এই হচ্ছে তোমার অঙ্ক। আজকে একটু ডোজটা হয়তো বেশি হয়ে গেল, কোনো ব্যাপার না, অনেক দিন পরে আসলাম সেই জন্য ডোজ বেশি দিলাম। আর দেখি, আমি ভাবি আজকে হয়তো ক্লাসটা দেবো না, কারণ কি এটা বুঝতে তোমাদের সময় লাগবে, কালকেই দেবো। তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে আস্তে তোমরা পড়তে থাকো, ঠিক আছে? চলো টাটা। নেক্সট যে আমি আসবো না, তখন আমি একদম ডাইরেক্টলি তোমাদের অঙ্ক শুরু করে দেবো। এই ক্যাপিলারিটির অঙ্কগুলো আস্তে আস্তে তোমরা দেখবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। আমার মতো করে চলো, দেখবে কোনো অসুবিধা হবে না। মানে আমি সবসময় এটা মনে রাখবে, টোটাল স্ট্রেস ইজ ইকুয়াল টু পোর ওয়াটার প্রেশার প্লাস এফেক্টিভ স্ট্রেস। তুমি যদি ডাইরেক্টলি এফেক্টিভ স্ট্রেস বার করতে চাও, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। পরীক্ষায় তোমাকে এফেক্টিভ স্ট্রেস বার করতে বললেও টোটাল স্ট্রেস পোর ওয়াটার প্রেশার বার করে মাইনাস করবে, সবসময় তোমার ঠিক হবে, কোনো সময় ভুল হবে না। এফেক্টিভ স্ট্রেস আনতে গেলেই দেখবে গন্ডগোল হয়ে যাচ্ছে। সো অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট এফেক্টিভ স্ট্রেস উইথ দ্য হেল্প অফ টোটাল অ্যান্ড পোর ওয়াটার প্রেশার। আমি শিখাবো নেক্সট যেদিন অঙ্ক করাবো। আজকে দেখি রাত্রিবেলা পারলে 1-2টো অঙ্ক দেবো 30 মিনিটের, বেশি করাবো না। আজকে যদি ক্লাস দিই 30 মিনিটের দেবো, ঠিক আছে? চলো টাটা, বাই।